বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ নিয়ে কিন্তু অঙ্গন আবার চলে আসলাম ঢাকা FM 90.4 এ, এবং ইয়েস ইটস আ থার্সডে মানে হচ্ছে ভালোবাসার বাংলাদেশ নিয়ে অঙ্গন চলে আসি ঢাকা FM 90.4 এ, যেখানে আমাদের সঙ্গে আমাদের গেস্ট থাকে, যার ভালোবাসার গল্পটা আমরা সবাই মিলে, আপনি আমি আমরা সবাই মিলে একসঙ্গে উপভোগ করি। এবং ইয়েস, যার কথা না বললেই না, যাকে ছাড়া আসলে ভালোবাসার বাংলাদেশের এই পুরো ক্যানভাসটা খুব 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 বেশি মাত্রায় ইনকমপ্লিট। আমাদের সবার ভালোবাসার গুরু আমাদের মাঝে থাকে। অলরাইট, সো আমরা একটা কাজ করি, আমরা এত কথা না বলে আমরা একটু সোহেল ভাইয়ের কাছ থেকে আপনার স্টোরিটা শুনতে চাচ্ছি। একটু শুরু থেকে আমাদেরকে একটু বলেন না, কি অবস্থা? শুরু থেকে আজকে মূলত আসার কথা ছিল, যাকে নিয়ে গল্পটা, তাকে সাথে নিয়ে আসার কথা ছিল, যে একটা সাফল্য এবং একটা সফলতার মধ্য দিয়ে। আচ্ছা, তো দুঃখজনক বিষয়, আজকে সে নেই। তবে তার স্মৃতি বিজড়িত সময় এবং স্মৃতি, সেগুলো নিয়েই আজকে আমি এখানে একাই শুরু থেকেই বলবো। একদম। তো গল্পের শুরুটা হচ্ছে আপনার 2013 সালে, আচ্ছা, মানে 2012 সালের শেষের দিকে। তো আমি যখন হাই স্কুলে পড়তাম, তো হাই স্কুলে পড়তাম, যখন নতুন নতুন হাই স্কুলে পড়ি তখন তো নিজের মধ্যে একটা মুড থাকে আলাদা, রাইট। তো আমি আবার ছোটবেলায় থেকে একটু চাঞ্চল্যকর ছিলাম আর কি। তো আমি প্রতিদিনের ন্যায় সেদিনও স্কুলে যাচ্ছিলাম। তো আমি আবার আমার যে সেদিন আমার বাসা থেকে যে রাস্তাটা কাছে হয়, আমি ওই দিক দিয়ে যাইনি, তো আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো যাচ্ছিলাম, তো আমাদের ওইদিকে তো হচ্ছে সেরকম ভাবে কোনো জ্যাম পড়ে না। তো হঠাৎ মনে হয় সামনে কিছু একটা কোনো বড় গাড়ি বা ট্রাকের কারণে জ্যাম ছিল। তো জ্যাম থাকার কারণে আমি আবার পিছনে, মানে একটু জ্যাম সৃষ্টি হয়, আমার পিছনে ছিলাম। তো হঠাৎ করে দেখলাম যে একটা বাইকের পিছনে কে জানি উঠছে। তো পিছনে উঠছে, আমি কিন্তু পিছন সাইডটা থেকেই দেখেছি। তো জাস্ট আমি হেয়ারটা দেখতে পাইছিলাম পিছন থেকে, চুলটা, শুধু চুল। তো চুলটা দেখে কি জানি একটা অনুভূতি হলো আমার কাছে, যে শুধু চুল দেখে পিছন থেকে। আচ্ছা, তো কি রকম জানি, আমি ভাবছিলাম যে আসলে এখন এই মানুষটাকে দেখতে হবে। মানে অদ্ভুত একটা যে অনুভূতি, এই অনুভূতিটা কাজ করছিল। তো আমি চেষ্টা করছিলাম যে বারবার সামনে যাওয়ার জন্য, কিন্তু সাইড দিক দিয়ে কোনো রাস্তা নেই, আছে কিন্তু মানে সাইডে অনেক নিচে আর কি পুকুর ছিল একটা। তো আমি চেষ্টা করছিলাম বারবার সামনে যাওয়ার জন্য, কিন্তু এর মধ্যেই হচ্ছে গাড়িটা চলে যাওয়ার কারণে তারা একটু সামনে চলে যায়। তো আবার সামনে আমরা যখন আগেলাম তখন দেখছিলাম যে তারা আবার সামনে পড়ে যায়। তো আমি হচ্ছে সেখান থেকে ক্রোচিং করি। তো তারা হচ্ছে রানিং গেছিল, তাদের গাড়িতে 3 জন ছিল, কে জানি বাইকটা ড্রাইভ করছিল, এবং সাথে মাঝখানে একটা মেয়ে ছিল, এবং পিছনে হচ্ছে ওই মেয়েটা ছিল। মানে একই বাইকে 3 জন? ওরে বাবা! কিন্তু এর মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, মানে চুল দেখে কেন কিছু ফিল হলো? চুল কেমন ছিল? আসলে মূলত যদি বলি, তার সব থেকে সুন্দর জিনিসটা কি, তো আমি বলবো যে তার হেয়ার স্টাইল এবং চুলটাই। কেন কি ছিল? মানে চুল কার্লি ছিল, স্ট্রেইট ছিল, অনেক ছিল, অল্প ছিল, কি ছিল? আসলে ও তো এরকম না যে চুল কোনো সময় জন্য স্ট্রেট করেছে। সে হচ্ছে সাধারণ একটা মেয়ে, আর তার চুলগুলো অনেক লম্বা ছিল ছোটবেলা থেকেই, এবং সে এই চুলের জন্য সকলের কাছে প্রিয়পাত্র ছিল আর কি। আচ্ছা, তো অনেক লম্বা ঘন কালো চুল, যেটা ওই চুল। আচ্ছা, তো এই চুল দেখে আসলে আপনার মনের মধ্যে আকুপাকু হচ্ছিল। ওকে, তারপর? আচ্ছা, তারপর আমি যখন সামনে গেলাম তখন হচ্ছে আমি জাস্ট রানিং অবস্থায় এভাবে একটু লুক দিয়েছিলাম পিছন থেকে। আপনি কিসে ছিলেন? আমি হচ্ছে এমনিতেই ছিলাম আপনার ভ্যানের মধ্যে। আচ্ছা। আমাদের ওইদিকে তো রিক্সা ছিল না তখন, আর কি ভ্যান ছিল, যেখানে অনেকজনই চলা যেত আর কি। তো আমি দেখে তো পুরা শিহরিত, মানে আমি পুরা হ্যাং। মানে এখন মানে চুল দেখে আপনার মনের মধ্যে একটা কিছু হলো, এখন চেহারা দেখে আপনি শিহরিত? জি। আচ্ছা, তারপর? আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটি সে। জানি এখন এক একজনের কাছে তো এক এক রকম ভাবেই সুন্দর লাগে, কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে সেই মানুষটি। আচ্ছা, আমার মনে হয় সেদিন সে কোনো পরীক্ষা দিতে যাচ্ছিল এরকমটা, তার হাতে আমি অ্যাডমিট কার্ড এরকম একটা ফাইল দেখছিলাম, আর আমারও তখন নতুন স্কুল ছিল, ক্লাস 6 এর।
তো আমি ভাবছিলাম যে আসলে তারা যাচ্ছে কোথায়। তো পরে জানতে বললাম যে তারা এক্সাম দিতে যাচ্ছে। তো এর পরে তার পরের যে এক্সামগুলো ছিল আমি খোঁজ নিয়েছিলাম যে সেন্টারে ছিল, তো আমি ওই সেন্টারে যেতাম আর কি। আপনি পরে এক্সাম হলে যেতেন, খোঁজটা কিভাবে নিলেন? খোঁজটা নিয়েছিলাম হচ্ছে আমি পরে ডিটেলস নিয়েছিলাম। পরে ওই জায়গা থেকে আমার এক ফ্রেন্ড ছিল, তো ফ্রেন্ডকে বলছিলাম যে আসলে এটা কি, তো এ বলছে যে সবকিছু আমি ডিটেলস দিতে পারছি না, তবে হচ্ছে এক্সাম শুরু হয়েছে, হ্যাঁ, তো এই সেন্টারে এক্সাম দিয়েছে, শুধু এরকমই বলতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি আবার লোক লাগিয়ে খোঁজ নিয়ে পরে গিয়েছেন? আমার আবার ফ্রেন্ড সার্কেলের একটা অনেক বড় টিম ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে বাবা। তো তারপরে আমি সেন্টারে যেতাম, কিন্তু সেন্টারে তো ভিতরে যাওয়ার কোনো অপশন ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই কিন্তু জানতো না যে আমি তাকে ফলো করতেছি। তো আমি সেন্টারে যাই, হয়তো সেন্টারের যে পরীক্ষা ছিল 3 দিন গিয়েছিলাম এরপর। তো 3 দিনের মধ্যে আমি একদিন দেখা পাইছিলাম, তো অনেক লোকের গ্যামজাম ছিল, সেভাবে দেখতে পারিনি। তো আমি আগে থেকে একটা কথা বলি যে আমি তাকে অনেক ভয় করতাম আর কি। ভয় করতেন? ভয় করতাম। কেন কেন? মানে তার কাছে গেলেই মনে হতো যে আমার সব থেকে মানে যে ভয়, বড় ভয় তার কাছে গেলে কাজ করে। এবং আমি যদি তাকে কিছু বলতে চাই, জমানো কথা গুছিয়ে রাখি, তার সামনে গেলে আমি শেষ। তারপর তারপর তো এরপর পরের বিষয়টা হচ্ছে এরপরে আর যাওয়া হয়নি। আমার তখন ক্লাস শুরু হলো, তখন ক্লাসের নতুন যখন ক্লাস শুরু হয় তখন কিন্তু অনেক হার্ডলি হয় আমার। তো ক্লাস যাওয়া আসা করছিলাম, তো এর মধ্যে আমাদের আমি তখন 7-এ, ক্লাস 7-এ উঠলাম। তো 7-এ ওঠার পর আমাদের যে হাই স্কুলে তখন নতুন হচ্ছে 6-এর যে অ্যাডমিশন শুরু হয়। তো অ্যাডমিশন শুরু হওয়ার পর আমরা তখন ক্লাস 7-এ উঠে আমরা একটু সিনিয়র হয়ে গেলাম। তো নিজের মধ্যে একটা ভাব কাজ করতো। ক্লাস 7 উঠে একটা সিনিয়র হয়ে গেলেন? আচ্ছা, ছোট ছোট পাখা গজাচ্ছে। জি, নিজের মধ্যে একটা ভাব চলে আসলো যে আসলে সিনিয়র। তো ফ্রেন্ড সার্কেলরা সবাই ছিল, তো হঠাৎ করে একজন ফ্রেন্ডের মধ্যে বলে উঠলো যে আজকে তো নতুন। আমার চোখটা গেছে, আচ্ছা, তাকাই দেখি তো ওই মেয়ে যার জন্য আপনি শিহরিত হয়েছিলেন। তারপর আমি তো পুরো ওই জায়গায় হ্যাং। এর মধ্যে কি আপনাদের কখনো আই কন্টাক্ট হয়েছে নাকি শুধু আপনিই দেখছেন? শুধু আমিই দেখছি। আচ্ছা, তারপর? তো আমি তো পুরো হ্যাং, ওই জায়গায় দাঁড়াই আছি। এর মধ্যে সবাই আমাদের আগে স্যার ছিল, তো স্যার আসতে আমাকে রেখে সবাই চলে গেছে। আমি আর এটা লক্ষ্য করি না যে স্যার আসছে এই জায়গায়। তো স্যার তো এসে আমার কানটা ধরে নিয়ে গেল, ওরা নিয়ে যে অফিসের মধ্যে নিয়ে গেল যে ক্লাস চলাকালীন এখানে কি, এটা তো তোমার ক্লাস না, তুমি এই জায়গায় কি করো? তা আমার কাছে তো কোনো উত্তর নেই। মানুষ আসলে স্কুল প্রেমী মানুষ জীবনে খুব কমই আমরা দেখেছি। আমরা তো চেষ্টা করতাম যে স্কুলে পেট ব্যথা, গা ব্যথা, জ্বর এগুলো বলে বলে না যাওয়ার। বাট যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তিনি আমাদের মাঝে চলে এসেছেন। বাট পারফেক্ট স্পেল করলি, এবং ওইটাই তার প্রোডাক্টের মানে একটা হাসি কালেকশন। HASHI COLLECTION।
সো এটা হচ্ছে এমন একটা মানুষের প্রোডাক্টের ক্লোদিং স্টোর অনলাইন প্ল্যাটফর্মে, যে মেয়েটা আমার সাথে দেখা করছিল, কামতেছিল যে আমি নতুন করে ঘুরে দাঁড়াতে চাই, আপনি যদি আমাকে সাহায্য করেন। আমি যে তোর জন্য তো কিছু করতে পারবো না, আমার অনেক টাকা থাকলে তোদেরকে আমি পেট্রোনাইজ করার সুযোগ পারতাম, কিন্তু আমার তো তা নাই, আমি কি করতে পারি? আমি বলেছি যে তুই সব মিলিয়ে তোর মতো করে ভালো থাকার চেষ্টা কর। আমার মেয়ে যদি হতো, আমার ঔরসে জন্ম নেয়া, বা আমার বোন হতো, তাকেও সে হয়তো পরামর্শ দিতাম, বাট অ্যাটলিস্ট তোর বিজনেসটাকে পেট্রোনাইজ করার জন্য কি করতে পারি বল। তখন সে বললো যে আমার নামটা বলে দেন। আমি জানি না যে নামটা বললে কি প্রফিট হবে বা কি হবে না, বাট আমাদের যে গুডউইল, আমাদের যে মানুষের পাশে দাঁড়ানোর যে নিরবিচ্ছিন্ন মানসিকতা, সেটা তো প্রমাণিত, রাইট ডিয়ার? একদম। আর তুই আমার সাথে আছিস, Always and forever. অনেক ভালোবাসা আর অনেক মহব্বতের সাথে এরকম একটা মারদাঙ্গা সেক্সি টাইপের ছেলেকে স্বাগত জানাচ্ছি আমার আয়োজনে। আসসালামু কি আলাইকুম। নাম তোমার? সোহেল রানা। স্যার, স্বাগত জানাচ্ছি তোমাকে। কোত্থেকে আসছো? আমি এসেছি আপনার মহাখালী থেকে, পাশেই। আচ্ছা, এই কি করলে তোর মতো এরকম কাট, এরকম একদম স্ট্রিমলাইন ফিগার, এরকম শার্প হাইট, শার্প ফিচার কিভাবে হয়? এই বয়সে কি সম্ভব আছে কিনা? সম্ভব কিনা এই বয়সে? আর মনের দিক থেকে সম্ভব। আচ্ছা, মনের দিক থেকে আমি ভেবে নিলাম মনের দিক থেকে আমি তোর মতোই আছিস। সোহেল আমাদের সাথে আছে। সবাইকে অনেক ভালোবাসা, অনেক মহব্বতের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন ঢাকা FM 90.4 অথবা ঢাকা FM 90.4 এর ফেসবুক স্ট্রিমিং এর এই ক্যানভাসে। আর আমি একটু বেয়াদব হয়ে গেছি, গত দিন তো বটেই, আজকের তারিখেও কিছু সময় দেরিতে এসেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। এটার জন্য চেষ্টা থাকবে যেন ডিউ টাইমে প্রোগ্রাম শুরু করতে পারি। ফরচুনেটলি আনফরচুনেটলি প্রডিউসার হচ্ছে আমার ছোট ভাই, তাই চাইলে বহু কিছু বলতে মন চায়, ইশারা ইঙ্গিতে বলে, বাট সরাসরি বলার সাহস পায় না বা ভদ্রতার খাতিরে বলে না। বাট ইটস এ রিয়েলি ইটস অ্যান অফেন্স যে যেখানে হাজারো লক্ষ মানুষ ওয়েট করে, সেখানে একটা সেকেন্ড দেরি করার সুযোগ কারো নাই। সো ক্ষমা করে দাও, চেষ্টা থাকবে ডিউ টাইমে যেন প্রোগ্রাম শুরু করতে হবে। ডিউ টাইমে শুরু করি, বাট লাস্ট টাইম তুই আসিস কেন? আসিস না হারামি? আমি অনেক অসুস্থ ছিলাম এন্ড লাস্ট কেন বমি করলিস 10টার দিকে? কল করে 9:30টার দিকে তো ঠিক ছিলি। 8টার দিকে আমি ঠিক ছিলাম, আমি বাইরে গিয়েছিলাম খেতে, তো খাওয়ার পরে আমি অনেকটা বমি করে ব্ল্যাক আউটের মতো হয়ে গেছিলাম। পরে এখন ভালো আছিস তো? আলহামদুলিল্লাহ। আমি তো তোকে অনেক পাংচুয়াল এবং অনেক সেনসিটিভ ভাবি, এই জন্য আমার অবাক হয়েছিলাম যে কেন ও আসেনি। আর আমি বাড়ি আজকে আমার চলে একটা গিয়েছিলাম। প্রবলেম ছিল, আমি ইনফ্যাক্ট দেশের বাসায় যাবো, তখন আমি বললাম যে ও তো সামলায় নিচ্ছে, আমি তো তারপর ঢুকলে তো সমস্যা হবে না। এই জন্য তখন শুনলাম যে একদম তুইও অনেক নাকি বেশি আসিসনি, আমি আসিনি। তখন আমাকে সব সামলাতে হয়েছে, রাইট? আমি কিন্তু দেখলাম আমি পরে। আই বিন লেট এট দ্যাট টাইম। আর আজকের তারিখও একটু লেট হয়ে গেছে, কারণ আমার বিশ্বাস যে তারপরও তোমরা ভালো আছো, কারণ এই ভালোবাসার মানুষটি তোমাদেরকে ডেডিকেট করতেছে। সো চাওয়া একটাই, প্লিজ শেয়ার করো, ডু শেয়ার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশের ক্যানভাস বহু মানুষের কাছে ভালোবাসার উপলক্ষ হিসেবে পৌঁছে যাক। উই আর বিলেটেড, বাট তারপরেও ঈদ মোবারক অনস অ্যাগেন। সোহেল, শুনতে চাই তো জীবনের কথা। আমি তুই করি কেন? আমাকে লাথি মারতে একটা জোরে করে জানে, কাউকে তুই বলে সম্বোধন না করি, অটো চলে আসে। এটা সোহেল, একটা বলো ভালোবাসা। তোমার কথা। তোরা মেনে নিস? জি। ওকে, যান শুরু করি। আচ্ছা, যেখানটায় ছিলাম, তো তারপরে বাসা আসলাম। তো আসার পর তো মানে মনে হচ্ছে যদি আরেকটা বার দেখতাম। ওকে, আমি শুনতে আসছিলাম, হ্যাঁ। আমি শুনতে আসছিলাম। আই ওয়াজ ওয়ান। ওকে সোহেল, তারপর? আচ্ছা, তো তারপরের দিন আবার স্কুলে গেলাম। তুই অনেক শার্প চেহারার, অনেক শার্প ফিচারের। তুই এই যে জো লাইনের কারণে অনেক বেশি প্রচেষ্টা করে, তোরাই তো অনেক পছন্দ করিস, তার চোখে বারবার দেখতেছিস। এবং তুই কিন্তু অনেক শার্প, মানে এই ফিজিক, এই লুক অনেকের কাছে এখন স্বপ্নের মতো। এই যে এই জিনিসটা লম্বাটে টাইপের এরকম জ লাইন। ওকে সোহেল, তারপর? আচ্ছা, তারপরের দিন আবার স্কুলে গেলাম। তো যাওয়ার পর তো ক্লাস তো আর ভালো লাগে না। মন পড়ে আছে ওখানে? জি। তো আমি চেষ্টা করছিলাম যে কখন টিফিনটা হয়, টিফিন টাইমটা হলেই তো দেখাটা হবে। তো ও আবার কিন্তু প্রতিদিন স্কুলে আসতো। বাই দ্য ওয়ে, আজকে কি ঢাকা FM এর বাজেট বাড়ছে নাকি? আমাকে প্রয়োজনের চাইতে বেশি লাইট অনেক ফর্সা দেখাচ্ছে। ওকে, তারপর চল। আচ্ছা, তো তারপর হচ্ছে তো টিফিন দেওয়ার পর তো সবাই কিন্তু টিফিন নেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়াইতাম। তো ছেলে আলাদা লাইনে ছিল এবং মেয়েরা হচ্ছে আলাদা লাইনে। তো আমি আবার লাইনে দাঁড়ায় দেখি যে আমার পাশের লাইনেই সে। একটু আগাবি? হ্যাঁ, অবশ্যই। আর আমাদের সময় কি হতো জানিস? আমি গভর্নমেন্ট ল্যাবে ছিলাম ক্লাস 6 পর্যন্ত, তারপর তো রেজিডেন্সিয়াল আসি। একজন যিনি পিয়ন, যে খাবার নিয়ে আসতো, সিঙ্গাড়া নিয়ে আসতো টিফিনে, ওর একটা প্রবলেম ছিল, কিছু প্রতি 5 সেকেন্ড পর পর এরকম করতো,
যখনই আওয়াজ পাইতাম খুশিতে মন ভরে যেত যে এখনই গরম সিঙ্গাড়া আসতেছে। ওকে, তারপর আমাদের খালেক স্কুলে ভাই সেম ছিল। ওর নামও খালেক। হ্যাঁ, খালেক, মোটা করে লোকটা, এত বড় ইসের মতো, কি বলে একটা এটা রে? ডেকচির মতো। এক্স্যাক্টলি ডেকচির মতো। তুই আসলে একটা না, হ্যাঁ, তোমার- আমি সরকারি ও, স্কুলে তোরও ছিলাম। এরকম? আচ্ছা যাও, তোর খ্যাক খ্যাক করতো। আমি সে আসতেছে রে। ওকে, তারপর আচ্ছা, তো হচ্ছে আমিও লাইনে দাঁড়াইছিলাম, দেখি যে আমার পাশের লাইনে এসে, তো আমি তাকে দেখছিলাম। সে আচ্ছা, আমি তাকে দেখছিলাম এবং সেও আমাকে দেখছে। ওই ফার্স্ট টাইম ও মনে হয় আমাকে দেখে, যে আসলে ওর মনে হচ্ছে যে এভাবে দেখার কারণটা কি আমাকে। তো আমাকে তো অন্য কেউ দেখতেছে না, দেখতেছে কেন? তো আমি তো সেভাবেই তাকিয়ে আছি। তো লাইন আগাচ্ছে। তো আমাদের স্কুলের যারা পিয়ন গুলো ছিল, এদের একটু আবার এক্সট্রা একটা পার্ট ছিল। তো আমরা আবার ফ্রেন্ড সার্কেলে তাদেরকে আবার স্যার বলে ডাকতাম। স্যার বলতে? Okay. স্যার বলতাম, মানে তাদের যে ইয়াটা ছিল আর কি, অ্যাটিটিউডটাই এরকম ছিল। তো আমরা তাদেরকে এইভাবেই বলতাম। তো এরপর ওই দিন হচ্ছে আমার বাসার সাথেই দু একজন আছে আমার সাথে পড়তো। হ্যাঁ, হ্যাঁ। তো এরপরে হচ্ছে আমি আবার সাইকেল নিয়ে আসতাম স্কুলে। তো হচ্ছে ওই দিন স্কুল ছুটি দিল। ছুটি দেওয়ার পরে আর ওই দিন দেখা হয়নি আমার সাথে। মেবি কে যেন ওকে এসে নিয়ে গেল। তো আমি আমার বাসা চলে আসলাম। তো বাসা থেকে সাইকেল দেওয়া হলো, আবার সাইকেল নিয়ে আবার স্কুলে যেতে ভালো লাগে না, আচ্ছা। মানে মুড হচ্ছে না আর কি। তো হেঁটে যাওয়াই ভালো ছিল, নয়তো হচ্ছে রিক্সায় যেতাম। হ্যাঁ, হ্যাঁ। না হলে ভ্যানে, যেভাবে প্রথম দেখা হলো। হ্যাঁ, হ্যাঁ, তবে রিক্সা ছিল না আমাদের, ওখান থেকে ভ্যানেই ছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পরে আমার বাসার পাশেই একজন ছিল রাব্বি নামের। তো মানে দূর সম্পর্কে আর কি আঙ্কেলই হবে। তো আমরা যখন একই ক্লাসে পড়ি, এভাবে তো আর আঙ্কেল বলা হয় না। তো আমার সাইকেলটা নিয়ে যেতাম, ওকে ড্রাইভ করতে দিতাম। আচ্ছা। ইভেন্ট হচ্ছে ওকে ড্রাইভ করানোর জন্য প্রতিদিন একটা করে আইসক্রিম খাওয়াতাম চকবার, ইস, যে বাবা তুই নিয়ে আয়, আর আমি যাতে শুটিংটা করতে পারি। আচ্ছা। কারণ সাইকেল যদি আমি চালাই তাহলে তো আমার পার্ট থাকে না। হুম। তো প্রতিদিন যখন স্কুলটা ছুটি হতো, তো হচ্ছে একটা মসজিদ ছিল, ওরা মেইন রোড দিয়ে উঠতো। আমাদের কিন্তু রোড দুটা, তো আমাদের যে রোডটা দিয়ে আমরা সবসময় চলাফেরা করি ওটা দিয়ে তখন আর যাওয়া হচ্ছে না, কারণ সে তো যায় ওদিক দিয়েই। তো ওখানে একটা মসজিদ ছিল, মসজিদের একটা গলি ছিল, আর মেইন রোড ছিল। ওরা মেইন রোড দিয়ে আসতো, আমরা ঠিক টাইমিং মিলাইতাম যে কত মিনিটের মধ্যে ওই জায়গা যাইতে পারে। তখন ওরা যখন ঠিক ওই জায়গা থেকে কিছুটা সামনে যেত, আমরা তখন ওই গলি দিয়ে সাইকেলটা তুলে দিতাম, আর আমি পিছনে থাকতাম। আর ওই জায়গা যেয়ে হয়তো আমাদের স্যান্ডেল পরে যেত, চেন পরে যেত, এরকম একটা অবস্থা। তো ওরা কিন্তু বিষয়টা ভাবে, ওরা অনেক ফ্রেন্ড সার্কেল ছিল। By the way, you did a very fantastic job, especially my co-anchor at the same time. So, মানুষ প্রচুর শেয়ার করতেছে, প্রচুর মানে ভিউ হচ্ছে এবং কমেন্টস এবং লাইক অনেক বেশি পরিমাণে আছে। এভরি সিঙ্গেল ক্রেডিট টু ইউ অ্যান্ড অফ কোর্স মাই গেস্ট টুডে। সো আমিও রিকোয়েস্ট করতেছি যে প্লিজ যত বেশি সম্ভব শেয়ার করো এবং বহু মানুষের কাছে আমাদের ভালোবাসার কথা পৌঁছে দাও। অনেক ভালোবাসি তোমাদেরকে, অনেক মহব্বত তোমাদের প্রশ্নে, অনেক চাওয়া তোমাদের প্রশ্নের ডিমান্ড একটাই যে বেশি শেয়ার করে বহু মানুষের কাছে ভালোবাসার কথা পৌঁছে দাও। সোহেল, তারপর? আচ্ছা, তারপর হচ্ছে ওর ফ্রেন্ড সার্কেলটা ওকে বলে যে এই ছেলেটা মনে হয় তোকে ফলো করছে। তো আমি তো ফলো সংখ্যাটা দিন দিন আমার বেড়ে যাচ্ছে, তা আমি তো সব সময় পিছনে পড়েই থাকতাম। গুরুর জন্য একটা কমেন্ট এসেছে, আমি একটু Yeah, please. ইন্টারাপ্ট করলাম। অনি হাওলাদার বলছে 2010 সাল থেকে ভালোবাসার বাংলাদেশ শুনতাম, তখন ফেসবুক ব্যবহার করতাম না, তখন মোবাইলে এফএম রেডিও থেকে গুরুর ভয়েস শুনতাম এবং খুব আকুতি ছিল গুরুকে দেখার। আজকে ফেসবুকের বদৌলতে গুরুকে দেখতে পারছি। অনি হাওলাদার। ওকে, মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি বেশি একটু তাকে ডিস্টার্ব করছি। তো ডিস্টার্ব তো তখন আমার কাছে মনে হচ্ছে না যে এটা ডিস্টার্ব, আমার কাছে মনে হচ্ছে এটা দেখার ইচ্ছা, দেখছি, এবং হচ্ছে কাছে যাওয়ার একটা ইচ্ছা, কাছ থেকে দেখার। তো এখানে একটা সমস্যা হচ্ছে, সে আবার হচ্ছে টিফিন টাইম, হয়তো ওয়াশরুমে যাওয়ার সময়, তার আগে ক্লাস থেকে কোনোভাবে বাইর হতো না, যখন বিষয়টা জানতে বললো যে আমি তাকে ফলো করছি। তো আমাকে যে প্রতিদিন সাইকেলে করে যে ড্রাইভ দিত, তো ওই দিন ওকে বলছিলাম আজকে একটু স্লো যাব, বাসাটা দেখতে হবে। তো ওই দিন একটু আবার লেটে উঠে আমরা, যে মসজিদের পিছন থেকে যে গলিটা ছিল, লেটে ওঠার পর আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম। তো তারপরও কেন জানি আমাদের একটু গতিটা বেশি হচ্ছে, কারণ আমরা তো সাইকেলে যাচ্ছি,
তো এখানে তো স্লো ভাবে যাওয়ার কোনো অপশন হচ্ছে না। আর যে সময় যাই আমরা সোহেল, তোমার কি বুক ডিপ ডিপ করতো ওই সময়? মানে মেয়েটির সাথে দেখা হবে এসব চিন্তা করে আমাদের হয়তো ওই সময় হয়তো এরকম এটা তো পুরা দমে, সেই লেভেলে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি তাকে এখনো বেশি ভয় পাই। আর হচ্ছে তোমার এখন এজ কত? আমার হচ্ছে 24 হবে। তার মানে 26 বছর আগেও যেমন ছিল মানুষের মনের অবস্থা এখনো তেমনই আছে, পুরুষরা একদম একরকমই থাকে, সবসময়। শুধু ফ্যাশন একটু বদলায়, বাট পুরুষরা এরকমই থাকে। একই রকম বুক ডিপ ডিপানি, এখনই মনে হচ্ছে যে হার্টটা বের হয়ে যাবে আমার গলার ভিতর দিয়ে, ওইরকম সিচুয়েশন ক্রিয়েট হতো, রাইট? জি, এটা যতই সাহস থাকুক না কেন এই জায়গাটা গেলে শেষ। একদম। আচ্ছা, তো তারপর হচ্ছে ও আসলো ফাইনালি সামনে। হ্যাঁ, তুমি একটু জোরে যাচ্ছিলে রিক্সা দিয়ে, তো ওরা তো পায়ে হেঁটে না, আমরা তো আসছে। রিক্সায় না, আমরা ছিলাম সাইকেল, সাইকেলে। ওরা পায়ে হেঁটে আসছে। সাইকেল উইথ আ ড্রাইভার। তারপরে ফাইনালি দেখলে? তো হচ্ছে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, তো ফাইনালি তো দেখেছিলাম হচ্ছে ওটা তো আগে মানে হেঁটে আর আসছে, দেন এখন যে বিষয়টা হচ্ছে মানে তার বাসাটা দেখতে হবে। হুম, তো ওই দিন হচ্ছে আমরা অনেক লেট করে বাইর হই যাতে ওরা আগে যায় এবং ওর বাসাটা আমি দেখতে সেটা পাই। বলেছো। তো হচ্ছে আমরা পিছন দিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছে কি জানে আমাদের গতিটা একটু বেশি হচ্ছে। হুম, তো আর কতবার স্যান্ডেল পরে, আর কত চেন পরে, তো মানুষও তো দেখে যে এতবার তো এটা হওয়ার কথা না। তো সামনে যাই আবার একটু ব্রেক নিলাম। তো সেদিন বাসাটা দেখলাম, বাসা হচ্ছে রাস্তার সাথেই, মেন রোডের সাথেই। ইভেন হচ্ছে ওই রোড দিয়ে যাওয়া আসা করতে আমার অনেক টাকা খরচ হয়েছে। হুম। মানে দেখা যাচ্ছে ভ্যান যেত না, যে ওই দিক তো অফসাইড, ওই দিক গেলে তো আমি তোমাকে একাই নিয়ে যেতে হবে, আমি তো আর ভাড়া পাবো না, টাকা বাড়িয়ে দেবো, সমস্যা নেই, ওই দিক তো যাওয়া লাগবে, দেখা হোক না হোক, মানে ওই রাস্তাটা আর দিয়ে ওই গেলে বয়সে তো তখন সোহেল তোমার কাছে অঢেল টাকা না, কত কষ্টের টাকা। বাসায় তুমি জানি না কি করছো, আমরা তো চাল বিক্রি করছি, ডিম বিক্রি করছি, পেপার বিক্রি করছি, এমন তো আর করনি। না। আমার মনে হচ্ছে পেপার বিক্রি করে অবিচার সিনেমা দেখেছি। ওকে, না, তারপর আমাদের দোকান ছিল তখন, আব্বু দোকান করতো, তো সেখান থেকেই মাঝে মধ্যে টাকা সরাতে। না সরাইতাম না, চাইলেই দিত। আচ্ছা, ভালো। আব্বু বলতো যে টাকা লাগলে বলবি কখনো, কিন্তু ওকে এভাবে নেওয়াটা ঠিক না। ওকে। তো ব্যাপারটা হচ্ছে, তো তখন হচ্ছে ওই দিন বাসাটা দেখলাম, তো বাসা হচ্ছে রাস্তার সাথেই। তো তখন আমি আবার বিকাল টাইমে আমার চাচাতো ভাই ছিল, একসাথেই পড়তাম, ও এখন নেভিতে আছে, পারভেজ নাম। তো ও সহ আবার প্রতিদিন বিকালবেলা একসাথে আসতাম। আর ও আর আমি একটু শয়তানি করতাম, ছোটবেলা থেকে অনেক মারামারি হতো, যার কারণে ও হচ্ছে আলাদা স্কুলে অ্যাডমিশন করে, আমি হচ্ছে আলাদা স্কুলে। ও অনেকবার স্কুল চেঞ্জ করছে। তো কিন্তু আমরা যখন বাসা থেকে বাইরে স্কুলে যেতাম, তখন হচ্ছে আমি বাইরে যেয়ে একটা বাঁশি দিতাম, ও একটা বাঁশি দিত, এরকম যেগুলো হচ্ছে বিভিন্ন কনসার্ট বা যে কোনো জায়গায় জোরে বাঁশিটা, তো ও বাঁশি ওর একটা দিত। সিগন্যাল ছিল তোমাদের। সিগন্যাল ছিল, ও যখন দিত তখন হচ্ছে আমি বাইরে হয়ে সাথে সাথে চলে যেতাম, আবার ওখানে একসাথে হয়ে চলে যেতাম। তো প্রতিদিন বিকাল দিক যাইতাম হচ্ছে শুটিং করতে, তো আমরা ওটাকে শুটিংয়েই বলতাম। তো শুটিং করতে যাচ্ছি, দেখা হয় না, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি আমি জানি না আসলে আমি এখানে বাঘ না ভাল্লুক। এই কমিউনিকেশন চলতেছে, বাট তোমার গল্পটা একটু প্রোগ্রেস হওয়া জরুরি, তারপর কোথায় গিয়ে এই বিষয়টা। তো মানে আমার দেখলেই, সে তো বটেই, মানে আমি আমার ছায়া দেখলেও মনে হয় যে সাথে সাথে নিখোঁজ হয়ে যায়। যদি বাইরে বাসার বাইরে থাকে দৌড় দিয়ে ভিতরে, আর যদি কোনো রাস্তায় থাকে স্কুলেও সেম, যদি বাইরে থাকে সেম ভিতরে। তো এরপর হতে হতে ওই সেম স্কুলে কিন্তু হচ্ছে আমার বড় বোন পড়তো। আমার বড় বোন হচ্ছে আমার এক ক্লাস সিনিয়র ছিল তখন, তো ও ওই স্কুলে পড়তো। তো হঠাৎ একদিন ও হচ্ছে একটা মেয়েকে দিয়ে ঢাকায় পাঠালো আমাকে, ওর বান্ধবীর ছোট বোন। প্লিজ ডু শেয়ার যত বেশি সম্ভব। আর এই সুন্দর মেয়েটি যার প্রসঙ্গ বারবার আসতেছে তোমাদের টেক্সটে, ওর হাস্যোজ্জ্বল মুখ, ওর কথা সবই তোমাদের ভালো লাগে। এবং এটাই সত্যি যে স্পন্টেনিয়াস ডেলিভারির ক্ষেত্রে আমি যাদের সাথে কো অ্যাঙ্কারিং করেছি তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে আমাদের অঙ্গন। অঙ্গন, তুমি বলো, সেটা হয়তো আর একটু বেশি ওর্দি হবে যাতে করে অনেক বেশি শেয়ার করে, দুই একটা কমেন্টস। অলরাইট, ইমরান আহমেদ আছে প্রত্যেকটা জয়েন করে। লাইক, প্রত্যেকটা কমেন্টস, প্রত্যেকটা শেয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট এই প্রোগ্রামের জন্য। ইমরান আহমেদ আছে, সাইফুল ইসলাম আছে, এবং আজকে গুরু দেখতে পাচ্ছি পুরানো যত লিসনার্স ছিল ম্যাক্সিমাম আজকে জয়েন করেছে। That's great. সাইফুল ইসলাম বলেছে 2010 সাল থেকে আমিও শুনি, বনানী থেকে দেখছি, গুরুকে দেখে খুব বেশি ভালো লাগছে সরাসরি। থ্যাংক ইউ সাইফুল, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তাইজউদ্দিন আছে জয়েন করে, চৌধুরী রানা আছে 2010-11 থেকে শুনছি, এখনো আছি। রাকিব হাসান, থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি ভালোবাসা আপনাদের জন্য। অফকোর্স বলতে যাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। শো এর স্টার্টিং একবার গুরুর উপর দিয়ে চালিয়ে দিয়েছি, বলছি যে শেয়ার করেন, এখন বলতে চাচ্ছি যে অবশ্যই শেয়ার করবেন। যে কোনো ফেসবুক পেজ হোক, মেসেঞ্জার গ্রুপ হোক, যে কোনোখানে হোক, সবখানে আপনি আপনার এই আমাদের এই ফেসবুক লাইভটা কিন্তু শেয়ার করতে পারেন ঢাকা এফএম এর। মাহাদি হাসান আছে জয়েন করে, ইমরান আহমেদ আছে জ্যাক ভাই বিগ ফ্যান। No.
থ্যাংক ইউ। আমরা সোহেলের কাছে যাই। সোহেল, তুমি বলছিলে বাট আমি গল্পটা একটু প্রোগ্রেস করতে চাই। এই লোকচরিত্র চলতেছে, ফাইনালি কি আচ্ছা হলো? ঠিক আছে, যাচ্ছি, সেদিক দিয়ে যাব। আচ্ছা, তারপর হচ্ছে যে আমার ওই বড় বোন ছিল, ওই স্কুলে পড়তো, আমার আপন বড় বোন। তো ও একটা ওর বান্ধবীর ছোট বোনকে দিয়ে আমাকে ডেকে পাঠালো টিফিন টাইমে। তো ও মনে হয় ওই সময় টিফিনে বাইরে থেকে খাবার নিয়ে আসছিল, তো আমাকে ডেকে পাঠালো। তো আমি আবার পিছন থেকে ঘুরে দেখি যে একটা- থ্যাংক ইউ, দারুণ শেয়ার বাড়তেছে, অলরেডি 314 চলে গেছে। আজকে 1000 ছুঁইতে হবে আমাদেরকে একসাথে, প্লিজ শেয়ার করো। ইনশাআল্লাহ। তো সোহেল, পরে জানতে পারলাম যে ওর যে বড় বান্ধবীর যে ছোট বোনটা ছিল সেটা হচ্ছে ওর ফ্রেন্ড, আমি যে মেয়েটাকে লাইক করতাম। তো আমাকে বলছে যে ভাইয়া আপনাকে তো আপু ডাকে। তো আমি বললাম যে ঠিক আছে যাও। পরে এই বিষয়টা জানতে পারি যে এ ওর ফ্রেন্ড। তো আমি বললাম যে একেই কাজে লাগাতে হবে। তো ফার্স্ট টাইম ওকে ডাক দেওয়ার পর আমি বলি যে বিষয়টা একটু সেটিং করে দিতে হবে। সেটিং। হ্যাঁ, সেটিং। তো এর মধ্যে একটা কাহিনী ছিল, আর সেটা হচ্ছে ওই একদিন আমরা শুটিং করে যাচ্ছিলাম যে ওই মশাদেশের শুটিং মানে লোক অন্য কিছু ভাববে, তোমরা তো স্টকিং করে শুটিং বলতে, তাই? ওর পিছন পিছন ঘোরাকে শুটিং বলছে। Okay, তো পিছন দিয়ে যাচ্ছিলাম। তো ওই দিন একটু ওভার হয়ে গেছে, কি করছিলা? মানে ওই দিন ওর সামনেই মানে ব্রেক নিয়েছিলাম। মানে ব্রেক বলতে কি, মানে স্যান্ডেলটা তুলতে একটু বেশি সময় লাগছে। এখন এর পরে মানে তার আগেই তো জানতে পারছে বিষয়টা, বলছে যে তুই যা চাচ্ছিস সেটা কখনো হবে না। একবারে তুই? হ্যাঁ, বলছে যে তুই যা চাচ্ছিস এটা কখনোই হবে না। এখন আমারে কিন্তু বলে নাই ডিরেক্টলি, সাইডে আরেকজন ওর বান্ধবীগুলো আছে, ওকে দিয়ে বোঝাইলো। আমার তো, আমি আবার ছোটবেলা থেকে এরকম, কেউ যদি আমার কিছু বলতো, আমি যদি এটা রিপ্লাই দিতে না পারি রাতে আমার ঘুম হয় না। তো বিষয়টা হচ্ছে এরকম। তো তারপরে আমি আবার ওই দিনের বাসায় যাই, আমি আবার ওই দিন জিত, আমি একদিন হলেও রিলেশন করব এর সাথে, একদিন হলেও করব, এটা যেমনি হয় হোক। তো এরপর হচ্ছে ওই আমার বোনের বান্ধবীর ছোট বোন, তো ও একবার বলছে ওকে যে ভাইয়া এরকম এরকম। তো ওই যে বান্ধবীর যে ছোট বোন ছিল, ওর আবার এক ভাই ছিল, ও আমার সাথে পড়তো, ওর নাম হচ্ছে মালিক নাম, আমার সাথে লেখাপড়া করতো, বেস্ট ফ্রেন্ড ছিল। তো ওর সাথে আবার সবকিছু শেয়ার করতাম, ও আমার এই বিষয়টি ওর সাথে ছিল। তো এরকম হতে হতে আমার যে ক্লাসের যে বান্ধবীগুলো আছে, সব বান্ধবীরা দিয়ে তার কাছে প্রপোজাল পাঠাইছিলাম আমি। মানে এমন কাউকে দিয়ে বাদ রাখি নাই। মানে এভরিডে, প্রতিদিন যদি স্কুলে আসতো, মনে হয় যে 7 থেকে 8 বার তাকে আমার কথা কেউ বলতো। এটা সে একটা বোরিং ফিল করতো। ইভেন এখানে ব্যাপার হচ্ছে তার আব্বু যখন তাকে নিতে আসতো, আমি তখন স্কুল থেকে যেভাবেই হোক আমার বন্ধু বান্ধবের ব্যাগের ভিতরে বই দিয়ে আমি নিখোঁজ। আমি ভাবতাম যে আমাকে হয়তো আমার নামে কোনো কমপ্লেন নিয়ে আসছে, নয়তো আমার জন্য কিছু একটা। তো এরপর হচ্ছে, তারপর হচ্ছে আমি ক্লাস 8-এ উঠলাম, সে 7-এ। তো এভাবেই, একটু তাড়াতাড়ি যান। হ্যাঁ। তো এরপর হচ্ছে আমার জানা মতে যে এই যে বিষয়টা, এটা মনে হয় সহ্য করতে না পেরেই আমাকে একদিন ডাকলো সে। তো কাউকে দিয়ে জানি মেয়েটি একদিন, দেখতে কেমন সোহেল? আমার কাছে তো তোমার কাছে বাদ দাও, নর্মালি বললে কেমন? তোমার কাছে তো পরিচয় তো অনেক। না, নর্মালি বলতে সে অনেক বর্ণনা দাও, হাইট, লুক। হাইট বলতে সে একটু মানে মোটু চাইবল ছিল। তো আমি আবার তাকে বলতাম সবসময় যে মানে রিলেশন হওয়ার পরে যে এই মোটু লুকটার জন্য কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগে। বলেছি কি এই বলে? চাবি? চাবি চাবি? চাবি প্রনাউন্সিয়েশন ঠিক করে দাও। আমার চাবি না চাবি? চাবি 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 লোক। CHUBBY চাবি। চাবি। চাবি লুক। চাবি লুকটা কিন্তু আসলে ব্যাপার, আজকের পৃথিবীতে এই ট্রেন্ড চলতেছে চাবি লুকের। ওকে, ওকে ফিগার কিন্তু চলতেছে না, এই কারণে। আর হচ্ছে ওর চুলটা অনেক লম্বা ছিল, মানে শার্ট টাইপের চুল, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। মানে কিউট টাইপ। আমার কাছে কিউট মনে হয়, অন্যজনের কাছে কি মনে হয় জানি না। ওকে, তবে তারপরে ওই মেয়েটি ফাইনালি ডাক দিল। ডাক দিল একজনকে দিয়ে। তো হঠাৎ করে ডাক দিল, আমি তো পুরা, এমনিতেই তো তাকে ভয় পাই, তাকে দেখলে আমি শেষ, এর মধ্যে আবার ডাক দিল, আমি তো আবার মানসিকভাবে কোনো প্রিপারেশন নেই। হঠাৎ ডাক দিল, আমি কই খাইছে, কোনো ঘাবলা হয়েছে নাকি আবার। তো আমার এক ফ্রেন্ড ছিল, আমি বললাম যে বন্ধু একাই চাইতে পারতাম না ভাই, তুই একটু সামনে থাক, আমি পিছনে থাকবো। আমার পক্ষে এটা বলছিলাম, ভাই কি বলবে না বলবে এটা একটা তো অনেক একটা বড় ব্যাপার। তো আমি পিছনে দাঁড়াইছিলাম, আমার ফ্রেন্ড সার্কেল ছিল, আর ওর সাথে ওর ফ্রেন্ড ছিল সামনে। তো আমাকে বলতেছে ভাইয়া আপনি যা চাচ্ছেন তা হবে, রিলেশনটা হবে। কে বলতেছে এটা? মেয়েটাই, মানে অ্যাকচুয়ালি চাবি লুকের মেয়েটি। আহ, আমি আবার বুকে গিয়ে ভাবলাম, হিটলো করলো। আমি আবার ভাবলাম যে মনে হয় অসহ্য হয়ে গেছে। সোহেল, তোর প্রোগ্রাম তো হিট রে, কারণ যা বলতেছি তাই শুনতেছে ভিউয়ার্সরা। অলরেডি 400+ শেয়ার্ড,
মানে মানুষ তোর লুক, তোর কথা সবকিছু অনেক পছন্দ করতেছে। অলরেডি 4000-এর কাছাকাছি কমেন্টস এবং অনেক বেশি লাইক। আরো ডাবল হয়ে যাক আগামী 15-20 মিনিটের মধ্যে। আই এম এক্সপেক্টিং ইট। প্লিজ শেয়ার করো, লাইক করো এবং কমেন্টস দিয়ে এটা মাত্রা বাড়িয়ে দাও। কয়েকটা কমেন্টস এই ফাঁকে পড়ে ফেলি। অলরেডি একটা কমেন্ট তৌহিদ হোসেন বলছে যে জ্যাক ভাইকে সালাম দিয়ে দিন আমার পক্ষ থেকে, এবং সোহেল ভাইয়ের অনেক 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 পরিচিত ভাই ব্রাদাররা আজকে দেখছে। সোহেল না জ্যাক? দুইটাই। মানে হচ্ছে জ্যাক নামেই আমাকে তাহলে জ্যাকই সবাই বলি। ডাকে। ওকে জ্যাক। আচ্ছা, রুহুল আমিন বলে দে আছে। তোর বন্ধুরা যে শেয়ার করুক। বল। হ্যাঁ, অবশ্যই তারা শেয়ার করবে, তারা Okay, অবশ্যই জানে, okay. তারা শেয়ার করে দিয়েছে মনে হয়। এটা তো অনেক ফ্যামিলিয়ার তাহলে। হ্যাঁ, এবং বন্ধু মহলে এত পড়িয়ে মানে আমার একটা টিম সার্কেল ছিল। ফ্যামিলিয়ার না হলে গ্যাংস্টার ছিল না তো আবার। দেখো ওরকমই টাইপেরই আমার মনে হচ্ছে, কাইন্ড অফ হাই স্কুল লেভেলে তাই মনে হচ্ছে তোর লুক 10-12 জন আমরা ছিলাম যখন একসাথে বাইরে যেতাম। গ্যাংস্টার টাইপেরই ছিলি। ডিজে গ্রুপ। ডিজে ঠিক না, গ্যাংস্টার টাইপেরই ছিলি। তোর লুক এবং তোর অ্যাটিটিউড এরকমই বলতেছে, এবং না, বড় যেভাবে দেখছি বহু মানুষগুলোকে ইনভলভ করতি, নিঃসন্দেহে তোর ওই ক্যাপাবিলিটি ছিল সবাইকে ইনভলভ করার মতো। সো জ্যাকের এই প্রোগ্রাম সবাই শেয়ার করে দাও। আর দুই একটা কমেন্ট নিয়ে নিই। তাজউদ্দিন একটা কমেন্ট বলেই যাচ্ছে, রাতের আকাশে যদি জেগে রয় ফুলের সুরভি ছড়ায়। থ্যাংক ইউ সো মাচ। ফুলের সুরভি ছড়াতে থাকো এবং আপনি শেয়ার করতে থাকেন। এমডি অলিউল আহমেদ আছে, চাবি মেয়েটির কথা আরো শুনতে চাচ্ছি। আচ্ছা, গুরু আমাদের ভালোবাসা নিয়েও হৃদয় বলেছে। হৃদয় লাভ ইউ। আমরা চলে যাচ্ছি জ্যাকের কাছে। জ্যাক, তারপর আচ্ছা না, আমি তো ওই যে পিছনে ডাক দিল, হ্যাঁ, যেটা ডাক দিল। হতে পারে সম্পর্কটা। হ্যাঁ, তারপর যে আমি পিছনে দাঁড়াই আছি, তো আমাকে বলতেছে যে ভাইয়া আপনি যেটা চাচ্ছেন রিলেশনটা হবে, তবে এটা যাতে কেউ না জানে। কেউ জানবে না, বিশ্বাস কর, কথা দিয়ে। তাহসানের গানের মতো কেউ না জানুক, আমি তো জানি, আমি তো না, আমি কথা দিচ্ছি কেউ জানবে না, প্লিজ। তারপরে হ্যাঁ বল। রাজি রাজি রাজি। তো আমি তো আবার এই জায়গাটা থেকে আকাশ থেকে পড়ে গেলাম। ওই জায়গায় আমি বললাম যে মেঘ না চাইতে বৃষ্টি। আহা, তো আমি আর কি রিপ্লাই দেবো, আমি তো অলরেডি হ্যাং। কেন তোর প্রেমে পড়েনি কেউ? তুই তো খুব অ্যাট্রাকটিভ দেখতে বেটা। কোনদিন হয়নি এমন যে তোকে এসে বলছে যে জ্যাক তোকে ভালোবাসি বা পছন্দ করি? এর পাশে আজ পর্যন্ত না, লজ্জা পাচ্ছিস কেন? না, এরকম হয়নি আর কি সেই সময়টাই। আচ্ছা, তারপরে আচ্ছা। মেয়েটি বললো যে হ্যাঁ। হতে পারে, কিন্তু কেউ জানো? না জানে বিষয়, কেউ জানবে না। কারণ ব্যাপারটা হচ্ছে কি, তুমি আর আমি। আমাদের একই থানায় বাসা ছিল। কেউ জানবে না, কানে কানে কথা হবে শুধু তুমি আর আমি। একটা প্রবলেম। আচ্ছা, পায়ের পা তুলে ফেলেছি তোর গল্পের ঠেলায়, কেউ যেন খারাপ ভাবে না নেয়। ওকে জ্যাক, তারপর? তো তারপর আমি আর ওই জায়গায় কি রিপ্লাই দেবো, আমি শুধু একটাই বলেছি ঠিক আছে। তো ওই দিন তো বাসা চলে আসলাম। তো এভাবেই যাচ্ছে, ওই যে বলছে, এরপরে শুধু হচ্ছে দূর থেকে দেখতাম, আর তখনও সেরকম সে বাইরে হতো না, ও ওর মতোই, ও ওর মতোই চলছে, আমি আমার মতোই। তো এর মধ্যে হচ্ছে মানে কথা বলার কোনো অপশন নাই। মানে কথা বলতাম কিভাবে, ও হচ্ছে দূরে একটু দাঁড়াই ছিল, ও ওর মতো কথা বলছে, আমি একটু দূরে আছি, আমি আমার মতো কথা বলছি। মানে কেউ যাতে জানে না যে তার সাথে আমার কথা হচ্ছে। হলিউডের সিনেমার গোয়েন্দাদের মতো পাশাপাশি দাঁড়ায়। তোদের নামগুলো একটু বলো। কেউ জানে বুঝতে না পারে, আমি দেখতে পাচ্ছি। ওকে, কেউ যেন বুঝতে না পারে। তো এভাবেই দূর থেকে ও দূরে থাকতো, আমি দূরে থাকতাম, এভাবেই কথা হচ্ছে। তো হতে হতে এখন মানে চিঠি লেখা শুরু হলো। তোদের আমলে চিঠি আছে? জানি না, বাট আমরা লেখালেখি শুরু হলো। আচ্ছা, লেখালেখি শুরু হলো। তো হচ্ছে আবার চিঠি লিখতো কিভাবে, মানে প্রথমে দিতে হচ্ছে POS, আমার নামটা মানে ফুল লিখতো না, কারণ যদি চিঠিটা কোনোভাবে কারো কাছে হ্যান্ড ওভার হয়ে যায়। আর হচ্ছে শেষে লিখতো হচ্ছে ওর নামের প্রথম অক্ষরটা দিত। তো তারপরে এরকম ভাবে চলছে, আমাকে দিত, আমি আবার ওটা পড়ে পরের দিন রিপ্লাই দিতাম। তো এভাবেই চলছে চিঠি আদান প্রদান। তার 30টা চিঠি আমার কাছে ছিল। তো আমি আরেকটু তাড়াতাড়ি যাব। হ্যাঁ, তো ওই চিঠিগুলো এখন আমার আম্মার কাছে ছিল, আমার আম্মার কাছে ওকে, সম্পর্ক হয়ে গেছে, হ্যাঁ চলতেছে। চলতেছে। Then? তো এভাবে চলতেছে। তো হঠাৎ করে আমার ফ্রেন্ড কয় এভাবেই সম্পর্ক হয় নাকি, ফোন নাম্বার নাই, কিছুই নাই, এভাবে তো সম্পর্ক তো হতে পারে না। তো আমি বললাম যে ফোন নাম্বারে কেমনে নিব এখন? কয় বিষয়টা আমি দেখতেছি। ওকে ঠিক আছে, ফাইন। তো ও গেল, ও আরেকদিন মানে ডাক দিল আর কি। তো আমি দূরে আছি, ও সামনেই বলছে যে আপু এভাবে তো রিলেশন হয় না, রিলেশন তো আমরাও করি। এটা কে কয়? আমার ফ্রেন্ড। তো একটা মা, হ্যাঁ, তো যে আমরা তো সম্পর্ক করি, এভাবে আমরা তো তো হয় না। সম্পর্ক করি, এভাবে তো রিলেশন হয় না। আপনার কাছে ফোন নাম্বার আপনি দিচ্ছেন না, আবার আপনি করে বলেন, এটা আবার কিসের সম্পর্ক? এভাবে তো সম্পর্ক হওয়ার কথা না। তো এরপরে আমি তখন আমার ওই ফ্যামিলি থেকে যেগুলো রিজেক্ট ফোন ছিল, রাবার লাগা, ওই ফোনগুলো চালাইতাম, কোনোভাবে একটা সিম লাগাই অন থাকতো। তো পরে আমার নাম্বারটা সে নিল, যে আমি যদি ফোন দেই তাহলে কথা হবে, তার আগে কোনো কথা হবে না, এবং হচ্ছে আমি তাকে ফোন দিতে আমরা পারবো না। একটু আরেকটু তাড়াতাড়ি যাব। আচ্ছা, এইভাবেই কথা হতে হতে ওই
তুমি শুরু হলো। আমি তাকে বারবার রিকোয়েস্ট করতাম যে তুমি করে বলো। আপনি তুমি থেকে চুম্বন পর্যন্ত গেলে কিন্তু রাত ভোর হয়ে যাবে, একটু না, আরো না। তাড়াতাড়ি যাবে। আর তারপর হচ্ছে এইভাবে হতে হতে তার সাথে আমার রিলেশনটা ভালো চলতেছে। ভেরি গুড। তা চলতেছে তখন আমার হচ্ছে আমি হচ্ছে এসএসসি তে কমার্সের স্টুডেন্ট ছিলাম। তো কমার্সের স্টুডেন্ট ছিলাম আমি যখন ক্লাস 10-এ, তখন ও কিন্তু 9-এ। তো কি এখন এর মাথায় উঠলো, আমার দেখা দেখে এও কমার্সের স্টুডেন্ট হয়ে গেল, কমার্স নিয়ে নিল। তো আমার এসএসসি পরীক্ষা দিচ্ছি আমি। তো এসএসসি পরীক্ষার সময় আমাকে একটা টি শার্ট গিফট করেছিল। তার মধ্যে অনেক আমি আর কি বাসায় থাকতাম, বলতাম যে আমি দিনাজপুরে আছি, টাকা লাগবে। তো তখন কিন্তু আমার কাছে 200-300 টাকায় অনেক ব্যাপার। তো নিয়ে আবার 2-4 দিন বাসায় থাকতাম। তো 3 দিন পরে তার সাথে দেখা হলো, হ্যাঁ দিনাজপুর থেকে তো ঘুরে আসছে। আমার এক দাদির বাসা ছিল দিনাজপুরে, তো দিনাজপুর থেকে তো আমি আসছি, সমস্যা নেই। টাকা কার থেকে নিতেন? তার কাছ বান্ধবীর থেকে। কাছ থেকে, এটা তো নরমাল আচ্ছা, আচ্ছা। না না, ব্যাপার। বান্ধবী না, মানে গার্লফ্রেন্ডের কাছ থেকে, জি। সেটাই তো, এটা তো ট্র্যাডিশন। না এটা আসলে অনেকেই সেরকম করে, এটা না, ব্যাপার না। সেরকম না। মানে এটা যে নিতাম আমার ভালো লাগতো তার কাছ থেকে, সে কিছু আমাকে একটা দিচ্ছে। এক্স্যাক্টলি অন করার মতো। হ্যাঁ, কিন্তু টাকাটা যে নিচ্ছে মানে টাকা হিসাবে এটা কিন্তু না, নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, না না, মানে টাকা হিসাবে যে নিচ্ছি এটা না, কিন্তু টাকা না। না। এটা- লাভ টোকেন অফ লাভ। হ্যাঁ হ্যাঁ। তো এরপরে ও যতগুলো কলম দিয়েছে এখনো প্যাকেটগুলো আছে তুই আমার একটা কাছে। মাল আসিস রে, হাতে বাড়ি মাল। তারপর থ্যাংক ইউ। তো এরপর বিষয়টা হচ্ছে, তো এভাবেই যাচ্ছে। আমার তখন পরীক্ষা চলতেছে, পরীক্ষার মাঝখানে তার সাথে আমি আবার একটু কথা বলা অফ করি। হ্যাঁ হ্যাঁ। তো এসএসসি পরীক্ষা হচ্ছে আমার শেষ। তো এরপর ও টেনে আমি আবার ইন্টারে আমার বাসা থেকে পেন দিত যে বাইরে অ্যাডমিশন করার জন্য, যে দিনাজপুরে কর। আমাদের আবার এলাকায় হচ্ছে রাজনীতির অস্থিরতা একটু ছিল, মানে সবাই পলিটিক্স শেষের দিকে যা। তারপর হচ্ছে বাইরে অ্যাডমিশন করার জন্য, কিন্তু বাইরে তো অ্যাডমিশন করতে পারি নাই। তো আমি আবার নিজের ইচ্ছায় আমাদের যে থানায় কলেজ ছিল ওই কলেজে আমি অ্যাডমিশন করলাম পাশে। তো তার এসএসসি পরীক্ষা চলে আসলো। তো পরীক্ষা চলতেছে তখন। তো তখন আমার নীলফামারীতে একটা মেলা ছিল। তো মেলা থেকে একটা ওয়ান পিস নামে একটা ড্রেস ছিল, মেবি ওয়ান পিস। তো আমি এটা নিয়ে আসি। এখন ও প্রবলেমটা হচ্ছে কি, আমি কখনো গিফট দিলে ও এটা নিত না, যে এটা বাসায় কি বলবো, আর আমি এসব পছন্দ করি না। আমি তো বলতাম যে কি একটা জ্বালা। তো এটা যেহেতু নিয়েছে এটা তো নিতেই হবে, নাহলে তো আমি পুরে দিব। তো বলছে ঠিক আছে। এটা নেওয়ার পর মনে হয় একদিন পড়ছিল, ওই দিনটাই আমি দেখছি। তো এরপরে হচ্ছে পরীক্ষা দিচ্ছি, হঠাৎ মাঝখানে একটা পরীক্ষার দিন, তার এসএসসি পরীক্ষার সময় আমাকে একটা কল দিল, যে একটা কথা ছিল। আমি বলি জি, যে আমি তো এসএসসিতে ফেল করব। আমি বললাম যে কেন, তুমি তো ভালো স্টুডেন্ট, এসএসসিতে তো ফেল করার কথা না। তো বলছে এটা সময় হলে বলবো। তো তখন যেদিন রেজাল্ট হয় এই দিন হচ্ছে আমি আবার রেজাল্টটা জানার জন্য খুব অপেক্ষায় ছিলাম। তো সহ্য হচ্ছে না, ওর আম্মুকেই ফোন দেয় ডিরেক্ট। ও এখন পর্যন্ত যতগুলো নাম্বার দিয়ে আমাকে, রেজাল্ট কি? রেজাল্ট তো ফেল। ফেল করছে। ওকে, আমরা কিন্তু আরেকটু প্রোগ্রেস করব হ্যাঁ, তাড়াতাড়ি। রেজাল্ট ফেল। পরে জানতে পারলাম যে আমাকে আরেক ব্যাচ সিনিয়র করার জন্য সে ফেলটা করলো নিজে থেকেই। এটা আমি জানতে পারছি পরে। তো এরপর হচ্ছে আমি তো কলেজেই। তো কলেজে ওঠার পর তখন আমার বন্ধু বান্ধব হলো, তখন আমার একটু বাজারের দিকে আড্ডা শুরু হলো। মানে আমি হচ্ছে খাওয়া আর ঘুমার টাইম বাজার ইভেন্ট। এখানে ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় আমার যেটা ভুল ছিল, যে তার সাথে যদি দেখা করার কথা ছিল, আমাদের টাইমিং যদি হচ্ছে 8:30-8:30-এর যদি 1 মিনিট ওদিকে যায়, তার সাথে আমার কোনোভাবে দেখা হবে না। তো আমি আবার তাকে দাঁড় করে রাখতাম, মানে সময় হতো না, বন্ধু বান্ধবকে সময় দিতাম, এই প্রোগ্রাম এখানে। আমি আবার তখন হচ্ছে এলাকার আবার নেতা টাইপ। সভাপতি ছিলাম আমার ওয়ার্ডের, তখন হয়ে যাই। তো তখন ছেলে পেলে ম্যানেজ করতে হতো এখানে ওখানে। তো এই দিকটা থেকে আবার এখানে প্রশ্নটা হচ্ছে, যখন সে আমাকে অ্যাভয়েড করতো তখন আমার মাথা নষ্ট, যে তখন আমার মানে পুরা, তখন আমি হট। তুই করতে পারিস, বাট তোরা কেউ করতে পারে না, ব্যাপারটা এরকম। মানে যখন সে আমাকে ফোন দিচ্ছে না, দূরে যাচ্ছে, মানে হঠাৎ করে যখন একটা মাথার মধ্যে কি চলে আসে, এই এটা এরকম কেন হচ্ছে না, এটা তো এরকম হওয়ার কথা না, আমি তো করতেই পারি এরকম, আমার অনেক ব্যস্ত ছিলাম আমি। তো এরকম হতে হতে, বাট ও করলো কেন? হ্যাঁ, তো এরকম হতে হতে তো আমার হচ্ছে ওটা, তবে এটা তো আর দিন শেষে সবাই জানতে পারতেছে, বিষয়টা জানাজানি হচ্ছে, এর কানে ওর কানে সময় জানাজানি হচ্ছে। এর মধ্যে ওদের বাসার সাথে একটা স্কুল ছিল, আমার ছোট বোন ওই স্কুলে অ্যাডমিশন করে। তো অ্যাডমিশন করে ওকে মানে প্রাইমারিতে পড়তো, কিন্তু ওখান থেকে নিয়ে ওই জায়গায় ভর্তি করে দিয়েছে আমার আম্মা। তো আমাদের বিষয়টা কিন্তু আমার বাসায় ফ্যামিলি মেম্বার সবাই জানতো। ওদের বাসায় সবাই জানতো যে সোহেল নামের একজনের সাথে রিলেশন ছিল, এরকম কিছু একটা জানতো, কিন্তু আমি যে সোহেল এটা কিন্তু জানতো না। তো এরপরেই এভাবেই চলছে আমার তখন ইন্টারের এক্সাম। তো ইন্টারের এক্সাম শেষ, তো রেজাল্ট হবে। তো এরপরে প্রেশার দিচ্ছে কিছু একটা করতে হবে, কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে দেখা যায় যে বেশিরভাগ হালকা বয়সে বিয়ে হয়ে যায়।
তো কিছু একটা করতে হবে। তো আমি আবার ভাবতাম যে এখন কি করব। আর তবে আমাদের ফ্যামিলি মেম্বারে অনেক পার্সন তারা গভর্নমেন্ট জব করে, কিন্তু তার কাছে ছিল এই গভর্নমেন্ট জবটা, একটা সরকারি চাকরি লাগবে, মাস্ট বি, তাহলে ইজি হয়। তো আমার আবার সরকারি চাকরির প্রতি কোনো একটা ইন্টারেস্ট ছিল না। তো আমার ইচ্ছা ছিল যে সরকারি চাকরি কি জন্য করবো, কোনো স্বাধীনতা নাই তাদের কাছে। তারপর সবাই বলতো সম্পর্কটা কই গেল? হ্যাঁ, তো সম্পর্কটা কিন্তু এভাবেই চলতেছে, কথাবার্তা হচ্ছে, কম হচ্ছে। তবে আমি এখন পর্যন্ত তার সাথে আমার কাছাকাছি কথা বলা বা মানুষজন আছে রিলেশন করলে বৈশাখে ঘুরে তা কোনো প্রোগ্রামে দেখা করে, এরকমটা আমার সাথে কখনো হয় নাই। তো আমার চাচাতো ভাই আছে নেভির ট্রেনিং করতে যাবে, তো ওই দিন হচ্ছে আমাদের বাসায় একটা চলছে, মাহফিল চলছে, মানে একটা দোয়া মাহফিল। তো ওই সময়টায় ওর একটা বান্ধবীর কিন্তু আবার বিয়ে, ওর বান্ধবীর বিয়ে আমার হচ্ছে ফ্রেন্ডের ভাইয়ের সাথে, পাশাপাশি বাসা। তো ও বলছে যে আমি এই জায়গায় আসবো, ওর বাসা থেকে কিন্তু আমাদের বিষয়গুলো জানাজানির পরে তো বলছে যে 2 ঘন্টা টাইমের মধ্যে বিয়েটা খেয়ে আসতে হবে। তো আমি ফোন দিচ্ছি ওইখান থেকে, আমার বন্ধু কই তুই, তাড়াতাড়ি আসতেছে হ্যান ত্যান। তো আমি আবার এই জায়গায় প্রোগ্রাম কেমনে যাই, আমি একটা বাসার মধ্যে বুকে ঝুঁকে বসে দিয়ে পুরা একটা স্পিড একটা ভ্যান নিয়ে পুরা দূরা চলে গেলাম। তো যাই দেখি যে ওই জায়গায় আছে, তো ওর যে ওই জায়গায় যে কিছু গেস্ট ছিল হচ্ছে আমাদের বাসার এই জায়গায়, তো এরা গেছে ওই জায়গায়। তো আমি আছি ওই রুমের মধ্যেই গেলাম, ও রুমের মধ্যে দাঁড়ায় আছে। তো আমি দেখতেছিলাম, তো হুট করে মানে আমি এমনি দাঁড়াই আছি, একটা ফোন হাতে নিয়ে দাঁড়ায় আছি, মানে দুম করে এসে জড়ে ধরে কান্নাকাটি। কি জন্যে, কি রিজন, এটা আমি জানি না। আমি আর দরজার সামনে ওর চাচাতো বোন ছিল, তো জড়িয়ে ধরে প্রথম কিন্তু সেদিনেই আমি তো পুরা কাঁপতেছি, এটা কান্নাকাটি পুরা কি একটা অবস্থা। আমি বললাম প্রবলেমটা কি হচ্ছে। তো এর মধ্যে ওইখানে আমাদের এলাকার ওইদিকে মানে কিছু একজন ছিল যে বলছে, পরে এলাকায় বলছে কি যে এ তো বিয়ে করছে, বাসায় বউ নিয়ে যেতে পারে নাই, এরকম একটা অবস্থা। আমি তো বাসায় আর মুখ দেখাতে পারি না। তো আমি তো বাসায় আবার সবাই বলে, আমি আবার কি রিলেশন করার আগে তাকেই আমি বলছিলাম যে 3টা জিনিস আমার কাছ থেকে অ্যাভয়েড করতে হবে। একটা হচ্ছে পালিয়ে বিয়ে করা, আর একটা হচ্ছে অনেকেই বলে না যখন শেষ সময় যায় সুইসাইড, এটা একটা, আর একটা হচ্ছে বাসায় এসে, ফাইনালি কি হলো তাই বল? বাসায় এসে মানে উঠে যাওয়া। তো ফাইনালি ওখান থেকে তখন আমি একটা ভ্যানে করে তাকে হচ্ছে বাজারের সাইডে রেখে ওই দিক দিয়ে যাবে, পরে আমি বাসা চলে আসলাম। তো হচ্ছে তখন আমি মানে কিছু একটা করতে চাই, আমার চাইতে লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করব। তো তখন আমি হচ্ছে ঢাকার দিকে মুভ করি। তো আমার এলাকার ভাই ব্রাদার ছিল, তাদের কাছে শুনতাম যে হাঙ্গি নাকিতে আসলাম। তারপর তো হাঙ্গি নাকিতে আসার পর হচ্ছে আপনার 17 দিনের মতো ছিলাম রাইডার পোস্টে, মানে চাকরিটা হলো না, ঘুরলাম এই গুলশান মনে নিতে অনেক ঘুরছে। ঘোরার পর আমি বসে আছি, আমার বস, তো বস বলছে গুলশান এক কোন দিকে, আমি এমনি বসে আছি, আমি গুলশান এক তো এইদিকে কাফরুলের দিকে রেখে দিয়েছিলাম, পরে হলো না। তো হলো না, তারপর হচ্ছে 17 দিন পর বাসা গেলাম। তো আমার কথা হচ্ছে সবাই বলতো যে এই জবটা অনেক মজা আছে রাইডিংয়ে, আমি তো এটাই করবো, আসতেছি। তারপর যেহেতু এটার হচ্ছে লেখাপড়ার একটা সুযোগ সুবিধা আছে, তারপর আবার আসলাম, ওর সাথে আমার কথা চলতেছে। তো আবার আসলাম, আসার পর হচ্ছে জবটা হয়ে গেল। তো তখন আমার ফোনটা একটু ছিল দুর্বল, তো একটা রাইড নিয়ে গিয়েছিলাম আমাদের হেড অফিসেই, 3 ঘন্টা এগুলো লাগছে। development আছে, তো মেয়েটা হ্যাঁ, কি হলো? তো এরপর তো হচ্ছে তার সাথে কথা হচ্ছে, সে এসএসসি দিয়ে সে হচ্ছে ইন্টারে অ্যাডমিশন করলো। তো ওর কথা হচ্ছে যে আমি ইন্টার পর্যন্ত কিন্তু আছি। তো আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই। তো আমি এখানে থাকা অবস্থায় পরে আবার চিন্তা করলাম যে এইভাবে তো হবে না, আমাকে একটু অফিসিয়ালি মুভ করতে হবে। তো হঠাৎ আমার আবার সবার সাথে ভালো সম্পর্ক ছিল। তো তখন ভাই বলল, আমার যে বস ছিল, যে তোমাকে তখন আবার নতুন আমাদের যে জোনগুলো ওপেন হচ্ছে বাইরে আউটসাইড ঢাকায়, তো আমাকে বলছে যে তুমি কুমিল্লা জুনে চলে যাও, সেখানে তোমাকে ইনহাউস রাইডার হিসাবে পাঠাচ্ছি অফিসিয়াল কাজে। তো তুমি রাইডার ম্যানেজমেন্ট থেকে শুরু করে এগুলো করবা। আমি ওদের গাড়ি নিয়ে এত ব্যস্ত না, তো- মেয়েটার সাথে সম্পর্কটা তারপর কই হ্যাঁ, গেল? সম্পর্কটা। তো তখন আমি হচ্ছে কুমিল্লায় গেলাম, তো ওখান থেকে তার সাথে কথা চলতেছে। তো এর মধ্যে আমাদের সাথে কথা বলা বন্ধ হয়, হুম। মানে হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেলো। তা আমি আবার অনেক দিক থেকে খোঁজ খবর লাগাইতাম, হচ্ছে কল কনফারেন্স করতাম, অন্য কাউকে ফোন দিতাম, কোনো বান্ধবী আমার দিয়ে কনফারেন্স করে ওরা আমার আম্মার নাম্বারে ফোন দিতাম যে বলো যে আমি ওর বান্ধবী বলছি, একটু কথা বলতে চাই। ও যখন ফোনটা পিক করতো তখন আমি কথা বলতাম, বলছে যে আমি অনেক চাপে আছি, এরকম এরকম। তো ওই বিষয়টা যখন আমার বিষয়টা যখন জানতে পারে, ওর আম্মার সাথে আমার মনে হয় একবার কথা হয়েছিল যে, কিন্তু তারা হচ্ছে আমাকে সেভাবে ম্যানেজ করছে, আমার যখন যেটা মনে হয় যে ও তো এখনো লেখাপড়া করতেছে, তো তুমি তোমার স্টাডিটা করো, কিছু একটা করো। তারপর আমি বলছি ওকে ফাইন, ঠিক আছে। তো কুমিল্লায় থাকা অবস্থায়
হুট করে দুপুর সময় লাঞ্চের দিকে মানে এই সময়টার মধ্যে আমি একটা একাকিত্ব ফিল করছিলাম আর কি। আমি কিন্তু এর মধ্যে 2 বছর বাসা যাইনি, যে কিছু একটা করতে হবে, 2 বছর আমি বাসা যাইনি। তো 3 দিনের ছুটি নিয়ে ছুটি চাইছিলাম, আগে 7 দিনের ছুটি দিয়েছে বাসায় 3 দিন ছিলাম, আর ভালো লাগে না, আবার চলে আসছি। তো এর মধ্যে হঠাৎ করেই হচ্ছে আমি বসে আছি, দুপুরের সময় লাঞ্চে যাব, মানে খাবার নিচ্ছি, খেতে পারছি না, মানে কি যেমন একটা বুকের প্রবলেম পুরা। তো আমি শেষ, এই কয়দিনে পুরা শুকাই ঢুকাই শেষ, আর পারতেছি না, চাকরি টাকরি আর ভালো লাগে না। বাসা গেলাম, বাসায় তো আম্মা দেখে তো পুরা অবাক, মানে তখন বুকের প্রবলেম হচ্ছে। তো আম্মা তো দেখে অবাক, চেহারার মুখের দিকে তাকায়, চাকরি টাকরি করার লাগবে না, কি এসব বলতে করতে বলে, হ্যান ত্যান, তোর লেখাপড়া শেষ কর। তো আমি আর এই জায়গায় কোনো অ্যান্সার দিতে পারি না। তো ট্রিটমেন্ট করলাম, ডাক্তার দেখাইলাম, মেডিসিন দিলাম, অনেক টেস্ট দিল, কিছু ধরা পড়লো না টেস্টে। তো আবার আসলাম, আসার পর এখন হচ্ছে তাকে পেতে গেলে এখন তার কথা হচ্ছে যে তার ফ্যামিলি বাইরে থাকে, এসব পছন্দ করে না, যে ঢাকায় এটা পছন্দ করে না, ঢাকায় থাকলে মানুষ নষ্ট হয়, বাইরে থাকলে মানুষ নষ্ট হয়। আমি ভাবলাম যে মানুষ তো অনেকজনে বাইরে জব করে। তো তখন আবার রংপুরে চলে গেলাম। আমাদের রংপুরে তখন নতুন আউটলেট হচ্ছে, মানে নতুন একটা জুন ওপেন হচ্ছে, তো হাঙ্গি নাকি ওই জায়গায় যাচ্ছে। তো আমি যে রংপুরে, পরে আবার অফিসে কথা বললাম যে রংপুরে লাগবে, কয় না এখানে তো হবে না, আমার না হলে আমি চাকরি রিজাইন দেবো। তো তখন ওই জায়গা থেকে রিজাইন দেওয়া হয়, বলছে যে তুমি রিজাইন দিয়ে এদিকে আসার সময়, হ্যাঁ ফাইনালি সম্পর্ক ওইদিকে যাচ্ছি। তো আসার পর তো ফাইনালি রংপুরে আসলাম। রংপুরে আসার পর ফার্স্ট যেদিন অফিসে আসে আব্বুকে নিয়ে আসছিলাম। তো আমার আব্বু আসছিল, ওই দিন ডাক্তার দেখাবো আমি। তো আমার সাথে এর মধ্যে কিন্তু তার সাথে কথা বললাম, কিন্তু একটা কথা আছে যে বিচ্ছেদ যখন কাছে আসে সম্পর্ক কিন্তু তখন গভীর হয়, এটা আসলে বাস্তব। তো তখন কিন্তু তার সাথে আমি যখন রংপুরে আসলাম, আমার সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে, মেসে আসতে যে মানে সবসময় কথা হচ্ছে, এটা কথা ওটা কথা। যে আমি ভাবছিলাম যে ফেব্রুয়ারি মাসে হচ্ছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে 2022 সালের ফেব্রুয়ারি মাসে আমি বিষয়টা ফ্যামিলিগতভাবে বলবো। কিন্তু আমি বারবার বলছিলাম যে আমি তার আগেই বলি, না ফেব্রুয়ারি মাসেই বলো। কারণ আমি আবার ভাবতাম যেহেতু তার বাসার ভালো মন্দ সে তো সবকিছু সেই বুঝবে, তো এখানে তো তাকে আসলে প্রেশার দেওয়াটাও ঠিক না, কারণ তার বাসার ভালো মন্দ সেই যদি বুঝে তখন তার একটা সুষ্ঠু সময় আমাকে বলবে, আমি বিষয়টা বলবো। তো আমার ফ্যামিলির আসলে পার্সনগুলো সবাই বুঝতো যে আসলে মানে তারা একটু এই বিষয়গুলো নিয়ে এডুকেটেড ছিল, যে তারা যদি তাকে চায় তাই এখানে তো কিছু করার নাই, তারা চাচ্ছে না কোনো গ্যামজাম প্রবলেম। আর আমি হচ্ছে আমার 2 বোন ছিল, তার মধ্যে আমি একাই ভাইদের মধ্যে। তো এখানে হচ্ছে এরপরে আমি হচ্ছে রংপুরে থাকা গেলেন অবস্থা এইভাবে খুব কথা হচ্ছে। তো আমি তাকে বারবার বলতাম যে আসলে তুমি যে বলতেছো ফেব্রুয়ারিতে, কিন্তু আমার মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে তোমার বিয়েটা না জানি অন্য কারোর সাথেই হয়ে যায়। আমি এটা ওকে বারবার লাইন করছিলাম। তো ওই আবার বলতো যে তোমাকে যদি না পারি মরতে তো পারবো। আমি বললাম যে না, এসব তো করা যাবে না, মরে কি লাভ যদি আমি তোমাকে না পাই। তো এইভাবে কথা হতেই হুট করে কথাটা বন্ধ হয়ে গেল। মানে তার বিয়ে ঠিক 5 মাস আগে থেকে তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না। তাকে ফোন দিচ্ছে, অন্য কেউ ধরতেছে, যে আপু নাই, এখানে আছে ওখানে আছে। তার ফোনে ফোন দিলে অন্যজন ফোন রিসিভ করে, ফোন পিক করে, পুরো একটা অবস্থা খারাপ। তো এর মধ্যে আমি শুনতে পারি আমার কিন্তু এলাকায় আবার অনেক লিঙ্ক আছে। আমি আবার তাকে বলি যে আমার এলাকায় কিন্তু একটা পিঁপড়া মারা গেলেও কিন্তু আমার কাছে খবর আসে। তো এখানে বলতে বলতে তার সাথে কথা এইভাবে হতো। আমি সাইড থেকে খোঁজ খবর নিতাম, অনেকে ফোন দিত যে এর তো বিয়ে দেখা দেখি চলতেছে। আমি বললাম দেখা দেখি হলেই যে বিয়ে হয় এমনটা তো নয়। তো একবার দেখলাম যে কোন রেস্টুরেন্টে জানি মানে ছেলেপক্ষ দেখতে আসছে, ওইখানের একটা আমার কাছে পিকচার আমাকে তুলে পাঠাই দিছে। আমি কই এটা তো কোনো ব্যাপার না, এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। তো তারপর আমি রংপুরে আছি, ভালোভাবে অফিস চলতেছে। আমি বললাম যেহেতু এখন রংপুরে আছি, আমি আবার উইকে বাসা যাচ্ছি, বাসা ওখান থেকে কাছেই। তো ভাবছিলাম যে এখন তো আমি রংপুরে আছি, একটা কর্পোরেট লেভেলে আছি ভালো। তা আমি বললাম যে তারা এসে দেখুক না আমি কিভাবে অফিস করি, কিভাবে কি, তারা তো গভর্নমেন্ট জব খুঁজে, আমি বুঝি না এটা আসলে কি। তো আসলে চাহিদাটা ছিল এরকম তাদের ফ্যামিলির, তারা হয়তো এটা বুঝতে পারেন এই বিষয়টা। তো আমার বাসা থেকে আমার বলতো কি এখন চাকরি বাকরি করতে হবে, মানুষই লেখাপড়া শেষ করে মাস্টার্স শেষ করে বাসায় বসে আছে, কোনো চাকরি করতেছে না, তোর মতো ছেলে পেলে বাসায় ঘুরে ফিরে খাচ্ছে। তাই বললাম ঠিক আছে, কিন্তু কিছু তো একটা করতে হবে। তো এরপর হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে 2022 সালের, তো ফেব্রুয়ারি মাসে আমি শুনতে পাচ্ছি যে এরকম কিছু। তা আমি তো ফেব্রুয়ারি মাসে তার অপেক্ষায় আছি, সে আমাকে সিঙ্গেল দেবে, আমি এটা ফ্যামিলিগত বিষয় নিয়ে তার বাসায় বলবো। আমি তো জানি ফেব্রুয়ারি মাসটাই হচ্ছে আমার।
তো এর মধ্যে শুনতে পাচ্ছি এরকম, তো আমি কইলাম যে শুনতে পেলে তো হবে না, আমি তো এখন পর্যন্ত কোনো নিউজ পাই না, অনেকজন আমাকে বলতেছে যে এরকম। তো হঠাৎ করে এক ছোট বোন হচ্ছে এটা কার্ডের ছবি দিল বিয়ের। তো বিয়ের কার্ডের ছবি পাঠালে হচ্ছে 13ই ফেব্রুয়ারি অফিস থেকে মেসে আসলাম। আসার সময় মেসেঞ্জারটা অন করে দেখলাম যে, আমি গেলাম যে হয়তো বা ফুফতো ভাইয়ের বিয়ে বা হয়তো অন্য কারো বিয়ে, তা আমি এগুলো পরে দেখবো একটু। তো রাত্রে খাওয়া দাওয়া শেষ করে শুইলাম। তা আমি ভাবলাম যে এখন একটু দেখি কি দিল সবাই। তো দেখার পর দেখতেছি যে 2টা পেজের মতো ছবি দিয়েছে। আমি তো দেখে অবাক, আমার তো পুরো শখ খাই গেলাম। আমি মানে পুরো মাথাটা আমার নষ্ট। আর এমনিতেই কিন্তু তখন হচ্ছে বুকের প্রবলেম ছিল আমার, মনে হয় যে হাতটা বেশি চাপ দিচ্ছে। তো এর মধ্যে বাসায় গিয়েছিলাম, বাসায় যাওয়ার পর ডাক্তারের কাছে গিয়েছিলাম, আম্মা সহ ডাক্তারের কাছে নিয়ে গেছিল। তো ডাক্তার মানে আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ছিল, ও হাতের মধ্যে মুখের দিকে তাকায়, কয় কি সমস্যা তোমার, কিসের এত টেনশন? তোমাকে দেখে তো আমি তো নিজেই তো আমাকে ভয় লাগতেছে, তোমার হার্টবিট তো অনেক থাকে ইয়ে করছে কয় নিজেকে কন্ট্রোলে আনো। তো আমি বললাম যে আপনি যখন এটা হাতের মধ্যে লাগাচ্ছেন তখন আমার হার্টবিটটা বাড়তেছে, কিন্তু যখন খুলতেছেন তখন আমি স্বাভাবিক, যে আপনি কি ডিসিশন দিচ্ছেন। মানে এমন হয়ে গেছে আমার যে সাইটে যদি কেউ যদি বাজি ফোটাচ্ছে মনে হয় যে আমি শেষ। হঠাৎ করে যদি বাসার বাইরে যদি কেউ জোরে একটা চিৎকার দিল মনে হয় কিছু একটা হলো, মানে আমার তখন হার্টবিট মনে হয় যে অনেক হয়ে গেল। তো এর মধ্যে 13ই ফেব্রুয়ারি এটা পেলাম। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ওই দিন রাত্রে তার বাসায় ফোন দিলাম। 20 তারিখে বিয়ে, 20শে ফেব্রুয়ারি বিয়ে। তো তার সাথে কন্ট্যাক্ট করার মতো কোনো অপশন নেই। তো নাম্বার আমার, সে যেই কটা নাম্বার দিয়েই শুরু থেকে ফোন দিয়েছিল সব videomovie24.com দিয়ে সাথে শেষে 2টা সংখ্যা দিতাম, দিয়ে সেভ করে রাখতাম যাতে কেউ না জানে। তো আমি ওই দিন ওর বাসার নাম্বারে ফোন দিই, ওর আম্মার নাম্বারে। ওই দিন আবার ওরা হয়তো মানে প্ল্যানিং করতে চায় যে কীভাবে তাদের অনুষ্ঠানটা করবে বিয়ের। তো আমি ফোন দিলাম ওর আম্মাকে, সালাম দিলাম। তো বলছে হ্যাঁ বলো। কয় তুমি না এখন ঢাকায় আছো? আমাকে না আন্টি, আমি তো ঢাকায় নেই, আমি তো এখন রংপুরে আছি। আমি তো প্রায় 6 মাসের উপরে আমি তো রংপুরে আসছি। বলছো আচ্ছা কেমন আছো? এই তো ভালো। কয় সব কিছু ভালো চলতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো চলতে। আমি বললাম আন্টি একটা তো নিউজ শুনতে পেলাম, যে কি, যে আমি তো শুনতে পেলাম যে এর নাকি বিয়ে। কয় না এসব কে বলছে তোমাকে, এসব তো বিয়ে হলে আমরা জানাই না, আমরা তো জানতাম তাই না, কই বিয়ে তো আমরা তো জানি না। তো আমি বললাম যে আন্টি লুকিয়ে তো লাভ নেই, সত্যি তো সত্যি থাকে তাই না, আমি তো অলরেডি কার্ডের ছবি পেলাম। বলে যে কার্ডের ছবি কে দিল তোমাকে? আমি বললাম যে এত কিছু তো লুকানোর ছিল না, সত্যি তো সবসময় সত্যি হয়, তো এটা তো জানতে পারলাম আমি। তো বিষয়টা অনেক খুব খারাপ লাগলো, আপনি আমাকে বলতে পারতেন, অ্যাটলিস্ট দাওয়াতটা তো দিতে পারতেন। অনেক কষ্ট নিয়ে কথাটা বলছি সেদিন। আমি ভাবলাম যে আন্টি আপনি তো বলছিলেন একভাবে, কিন্তু বিষয়টা এখন অন্যরকম ভাবে হয়ে গেল। তো আমি একদিন রাগের মাথায় তার আম্মাকে বলছিলাম যে আপনি যদি আমার চেয়ে বেটার কোনো ছেলে পান, তো অন্য কাউকে পান, তো আপনারা বিয়ে দিয়ে দিন, সমস্যা কি? আপনাদের যদি ওয়েট না হয়, আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে তো আমি না। তো সেদিন ওই কথাটা বলছে ওর আম্মা, যে তুমি তো বলছিলা যে তোমার চেয়ে বেটার কাউকে পেলেই বিয়ে দিতে। তো আমি শুধু একটা বিষয় জানতে চাইছিলাম যে আসলে যে তার এই বিয়েতে মানে তার যে ইচ্ছা শক্তি ছিল কিনা। আমি অনেক চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার। কি অবস্থা, কতটুকু জানছো? এখন পর্যন্ত এই বিষয়ে কোনো জানতে পারি নাই। এখন কি অবস্থা বর্তমানে? বর্তমানে অবস্থা হচ্ছে, আচ্ছা বলি কন্টিনিউ এখান থেকে। আচ্ছা, তো তারপরে আমার চাচ্চু, আমার বাসার মধ্যে আমি সবসময় আমার চাচ্চুকে বেশি ভয় করতাম, ছোটবেলা থেকে অনেক মারতো উনি। তো চাচ্চু আবার ওই সময় ছুটিতে বাসায়। তো আমি অফিসে ছুটি চাচ্ছিলাম, ছুটি দিচ্ছে না। তো আমার যে সিটি ম্যানেজার ছিল ওনাকে বলে যে ভাই আমাকে ছুটি লাগবেই 3 দিনের, যে কোনোভাবেই হোক ছুটি লাগবে। তো বলছে ঠিক আছে দেখতেছি বিষয়টা। আমাকে ভাই দেখতেছি না, ছুটি না দিলেও আমি যাবো। আমার তো মনের মধ্যে খুব, আমি বাসা যাবো বর্তমানে নিয়ে আসো সিচুয়েশন। আচ্ছা বর্তমান সিচুয়েশনে। তো তারপর 20 তারিখে বিয়ে, আমি 17 তারিখ বাসা যাব। 17 তারিখ রাত্রে গাড়িতে উঠলাম, 3 ঘন্টা সময় লাগে যেতে। তো বাসা যাচ্ছি, গাড়ি থেকে নামলাম, নামার সাথে সাথেই ওর আব্বু, ওর চাচাতো ভাই এবং ওর আঙ্কেল মনে হয় বিয়ের বাজার করবে এরকমটা। তো শহীদ মিনার চত্বরে আমি নামলাম, ওরা আমাকে দেখলো।
আমি ভাবলাম যে যা, বিষয়টা তো আরো হিট হয়ে গেল এই জায়গায়। তা আমি তো ভাবছিলাম যে আমি তো কবুল বলার 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি মাঠে আছি। আমার কথা এটা, মাঝে মধ্যে মানে নিজের প্রতি ক্ষোভ উঠতো যে তুলে নিয়ে আসতাম। তা আমি মাঝে মধ্যে চিন্তা করি না, এরকমটা তো না, যদি ভাগ্যে থাকে এমনিই হবে। তো আমি সবসময় একটা কথা বিশ্বাস করতাম যে ও যেরকম টাইপের মেয়ে ছিল, ও যেরকম ভাবে আমাকে বলতো, এরকমটা হওয়ার কথা না। আমার আইডিয়া ছিল যে ও আসলে আসবে। তো আমি এই আশাটাই আমার ছিল যে ও 1 সেকেন্ড আগে হলেও আমাকে বলবে। ইভেন হচ্ছে ওই বিয়েতে যারা গিয়েছিল অনেকজন, আমি সবাইকে সিঙ্গেল দিয়েছিলাম যে ওর কানে শুধু একটা বলো যে সোহেল এখন পর্যন্ত মাঠে আছে। তো এর মধ্যে আমার আন্টি একটা ফেসবুকে স্ট্যাটাস দেখে আমাকে নক দেয়, কয় তুমি কি ওকে ভালোবাসো? আমি আন্টি অনেক আগে থেকেই তো। কয় হে তুমি বলবা না, ওর তো সবকিছু সাজানোর একটা আমার উপরেই। আমি বলছি কি আর করার, কিছু করা নাই। তারপর আমি চেষ্টা করি, আমি বলছি আন্টি কিছু করার লাগবে না, থাক, সে যদি নিজে থেকে আসে তাহলে এটা অ্যাকসেপ্ট করব। তো 17 তারিখ বাসা গেলাম রাত্রে। আমার আঙ্কেল বলছে বাসা আসার কি দরকার ছিল, বাসা তো আসার কোনো দিন নেই, তাই না? এই সময়টা তো তোমার বাসায়, এতদিন আসলা না, আজ আসলা কেন? ফাইনালি কি বিয়ে হয়ে গেল? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। ওকে। তো 18 তারিখ কতদিন বিয়ে হয়? আপনার হচ্ছে 2022 সালের ফেব্রুয়ারি। 22 ফেব্রুয়ারি, 1 22 বছর। যোগাযোগ করছে তোমার সাথে? আর তুমি যোগাযোগ করার চেষ্টা করেছো? আমি যোগাযোগ বলতে নিজে থেকে করি নাই, ইচ্ছে ছিল। সেও যোগাযোগ করেনি? সেও সে যোগাযোগ- কেমন আছে বলে তোমার ধারণা, বা কতটুকু খবর পাইছো? আসলে সে ভালো আছে কিনা আমি এটা জানি না, তবে আমার জানা মতে সে নিজেকে মানিয়ে নিচ্ছে। তুমি কেমন আছো? আমি ভালো খারাপ জানি না, তবে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সবসময় এটা মনে করি যে আমি ভালো আছি, কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন। হয়তো আমার আরো খারাপ থাকতে পারতাম, কিন্তু সেই জায়গাটা থেকে আমি যদি অনেক কিছু বিষয় চিন্তা করি, তো আমি অনেক ভালো আছি। সোহেল, কি এক্সপেকটেশন তোমার এই সম্পর্কটাকে ঘিরে? কোন এক্সপেকটেশন আছে নাকি শুধু শেয়ার করার জন্য আসছিল আজকের প্রোগ্রামে? না, এই এক্সপেকটেশনটা হচ্ছে, আমি বলি একটু বলো। কন্টিনিউ। তো তারপরে হচ্ছে 18 তারিখ রাত্রে এই ডিটেইলিং প্রয়োজন নাই, শুধু এক্সপেকটেশন বলো তোমার। আমরা তো বুঝে গেছি যা বোঝার। আচ্ছা, এই এক্সপেকটেশনটা হচ্ছে যে আমি তো কেন আসছো এই প্রোগ্রামে? শুধুই কি গল্পটা শেয়ার করতে যে একজন মেয়েকে ভালোবাসতে, তার বিয়ে হয়ে গেছে, তুমিও তোমার মতো করে ইভেন্টের ভালো বাচ্চা আছো? হয়ে গেছে হ্যাঁ, বাচ্চা হয়ে গেছে নভেম্বরের 22 তারিখে। নভেম্বর, আজকে হচ্ছে কি মে, মে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, প্রায় 5-6 মাস বয়স, রাইট? হ্যাঁ, 6 মাস। অনেক সুন্দর বেবিটা, আমি ছবি পাইছিলাম। ওকে। সো এখানে আসার কারণ কি? শুধুই কি তোমার কষ্টের কথাটা শেয়ার করা, নাকি কোনো এক্সপেকটেশন আছে, না কি কি তোমার ভিতরে কি কাজ করতেছে? কেন আসছো এখানে? আমার যেটা আছে, আমি যেখানে আসলাম, যে আমার এই জায়গাটায় যদি অন্য কেউ থাকতো, হয়তো অনেক কিছু করতো রাগের মাথায় বা যে কোনো হচ্ছে কষ্টে। তো আমি যে সময়টা এরকম ছিলাম, আমাকে কিন্তু কোনো মানে ফ্যামিলি থেকে সাপোর্ট পাইছিলাম, কিন্তু অন্য কেউ সাপোর্ট দেয়নি। মানে আমার ওই সময়টা ফ্রেন্ড সার্কেল আমার কেউ ছিল না পাশে। তো এই মেসেজটা দেওয়ার জন্য যে নিজেকে ধরে রাখাটা খুব বেশি জরুরি। জি। আলহামদুলিল্লাহ, যেমন বললে যে আমি ভালো আছি, আর অনেক খারাপ হতে পারতো, কিছুই হয়নি, এই মেসেজটা দেয়া, তাই তো? জি আমি ব্যাক টু ব্যাক কয়েকটা প্রশ্ন করি তোমাকে। জি, অবশ্যই। কে দায়ী এই সম্পর্কটা এই পর্যায়ে আসার জন্য, তোমার কি মনে হয়? খুব সংক্ষেপ উত্তর দিবা যে প্রশ্নগুলো করবো আমি। ব্যাকগ্রাউন্ড বন্ধ করো। আচ্ছা, দায়ী বলতে আমি তোমার কি মনে হয় রেসপন্সিবল কে এই সম্পর্কটা এই পর্যায়ে আসার পিছনে? আমি যদি দায়ী করি তাহলে পরিস্থিতিকেই করব। পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি তো নিয়ন্ত্রণ আমাদের হাতে কেউ নেই, উপরআল্লাহ, সৃষ্টিকর্তা। জি। তুমি কোনোভাবে নিজেকে দায়ী মনে করো না, রাইট? দায়ী বলতে আমি আমার জায়গা থেকে, রেসপন্সিবল বা তোমারও কোনো ভুল বা কিছু? আমার ভুল অবশ্যই আছে। বলো। আমার ভুলটা হচ্ছে মানে আমার তার প্রতি অনেক কেয়ার নেওয়া উচিত ছিল। ছিল। তুমি অসম্ভব কেয়ারলেস, জি, তুমি অসম্ভব স্টারডামে ভোগা একটা মানুষ। মেবি। অপোজ না, করার অবশ্যই। অধিকার আছে। সত্যি। আমি এমনি এমনি চেয়ারে বসিনি, কিন্তু জি। তোমার পক্ষ থেকে তোমার অপোজ করার অধিকার আছে। তুমি কি জানতে চাও সিচুয়েশন? সেটার জন্য আমি আগাচ্ছি, নাহলে চেপে যাব। না, আসলে জানতে চাও? জি, অবশ্যই। এর জন্য বলতেছি, যাতে ভবিষ্যতে তোমার মতো ছেলের হাত ধরে ভবিষ্যতে যে মেয়েটি তোমার কাছে আসবে, সে মেয়েটি তোমাকে ছেড়ে না চলে যায়। এটা তো তোমার কাম্য হওয়া উচিত না, না? জি না, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখার একটা সুযোগ যদি আমি করে দিই, তাহলে তোমার জন্য ভালো না মন্দ এটা?
অবশ্যই ভালো। আচ্ছা, সেটা চেষ্টা করতেছি। যদি কোনো কারণে ভুল করি তুমি আমাকে অপোজ করবা, বা ঠিক করলে বলবো যে আপনি ঠিক বলতেছেন, রাইট? জি, কারণ 20 বছর ধরে এই কাজ করতেছি, নিঃসন্দেহে কিছুটা তো জ্ঞান তৈরি হয়েছে। অবশ্যই। আর তোমার আগে মিনিমাম 24-25 বছর আগে পৃথিবীতে আসছি, কিছুটা প্রজ্ঞা তো আছে। তুমি অসম্ভব রকম স্টারডামে ভোগা একটা ছেলে, অনেক ভালোবাসো তুমি নিজেকে। এত বেশি স্টারডামে ভুগলে যে মানুষটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ, সময় অনুপাতে তার গুরুত্বটা অনেক সময় বোঝা হয়ে ওঠে না, এবং তখনই মানুষ তার প্রশ্নে অবহেলা, ইগনোরেন্সে জন্ম দেয়। পৃথিবীতে জন্মগতভাবে একটা মেয়ে, তার কাছে আইডলাইজ হয় তার বাবা। এই কারণে হয় যে বাবার এই কেয়ারিং অ্যাটিটিউড তার মনের মধ্যে, তার ব্রেনের মধ্যে জায়গা করে নেয়। ভবিষ্যতে প্রেমিক হিসাবে বা স্বামী হিসেবে যারা হাত ধরে, চিন্তা করে যে এরকম একটা কেয়ারিং মানুষটাকে মনে হয় আমি হাতে পেতে যাচ্ছি, যার ছায়াতে আমি একসাথে পথ চলবো, যার হাত ধরে আমি বুড়ো হব, জীবনের শেষ মুহূর্তে এসে বলবো যে সোহেল, তোমার সাথে আমি বাকি জীবন পার করতে চাই। আমরা তো একটা জন্মে বিশ্বাস করি, 10টা জন্ম যদি আসে, পুরো জন্ম তোমার সাথে পার করতে চাই। কিন্তু অনেক পরিশ্রম, অনেক কষ্ট এবং অনেক চেষ্টার বিনিময়ে যে মেয়েটিকে তুমি জয় করলে, জয় করার পর সেটাকে তুমি গ্র্যান্টেড ভেবে নিলে। তুমি তোমার মতো করে ভাবনা চিন্তা শুরু করলে যে আমি যা ইচ্ছা করতে পারি, ডাজন্ট মিন যে সে যা ইচ্ছা করবে, সে আমার দিকে মুখ তুলে শুধু তাকায় থাকবে। ইট শুডন্ট বি। তুমি স্টার, তোমার আশপাশে অনেকেই থাকে, অনেকেই তোমার কথা শুনে, তোমার কমান্ড শুনে, তোমার আশপাশে থাকে, তোমাকে বুঝে জানে। এইসব সামলাতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে সবচেয়ে গুরুত্বহীন বানিয়ে দিয়েছিলে, ঠিক না বেঠিক? জি, এটারই ফসল ভোগ করতেছো তুমি। বিশ্বাস করো, মেয়েটিকে যে পরিমাণ ভালোবাসার মহব্বতে তুমি জয় করেছিলে, সেটা যদি কন্টিনিউটি থাকতো, এই মেয়েটি গোটা পৃথিবীকে পর করে দিত শুধু তোমাকে পাওয়ার জন্য। মেয়েটি ভরসা করে উঠতে পারেনি যে বহু হাজারো মানুষের ভিড়ে এই সোহেলের কাছে আমি মনে হয় আমি নিজেও হারিয়ে যাব। নারী সত্তা, মেয়েদের এই যে সত্তা, এটা একটা সত্যি ক্যারিজমেটিক সৃষ্টি। এদেরকে যত্ন করতে হয়, সম্মান জানাতে হয়, যত্ন করে ভালোবাসতে হয়, পরম মমতায় এদেরকে মহব্বত করতে হয়, প্রেম করতে হয়, আদর করতে হয়। যদি কেউ গ্র্যান্টেড ভেবে নেয়, যদি সে যত্নে আত্মীয়তে কমতি হয়, হঠাৎ করে মেয়েটাও কিন্তু কালবৈশাখী মেঘের মতো হঠাৎ করে হারিয়ে যায়। তখন তার জন্য ছটফটানি আসে, যেমনটা তোমার এসেছে। ঠিক বলছে না ভুল বলছি? জি, দিস ইজ দ্য থিং, যেটার কারণে আজকের এই সিচুয়েশন। এখান থেকে তোমার প্রয়োজনীয় লার্নিং এটা নেওয়া উচিত যে ভবিষ্যতে কোনো মানুষ যদি তোমার কাছে আসে, যদি সত্যিকার অর্থে কাউকে ভালোবাসো, প্লিজ তার যত্ন করো, রেসপেক্ট করো, কেয়ারিং হও। পুরুষ মানুষ তো খেজুর গাছের মতো রে, যে রস দিবে, খেজুর দিবে, যার জন্য সারেরও প্রয়োজন হবে না, মাটিরও প্রয়োজন হবে না। অসম্ভব তাপদহে, ওই মরুভূমির তাপদহে যেভাবে খেজুর গাছ দাঁড়ায় থাকে, সেভাবে দাঁড়ায় থাকবে। যত কষ্ট, যত পেন, যত দুঃখ, যত রকমের অন্তরের রক্তক্ষরণ বুকের মধ্যে ধারণ করে রাখবে, তারপরে কাউকে জানান দিবে না। যখনই প্রয়োজন হবে রস দেওয়ার রস দিবে, যখনই প্রয়োজন হওয়ার খেজুর দেওয়ার খেজুর দিবে, কিন্তু কাউকে কোনো অভিযোগ অনুযোগ করবে না। এটাই তো পুরুষের পৌরুষ। এমনটা তো হতে পারিসনি, এমন হ। কার কপালে এরকম নসিব আছে, আর কার ভিতরে এরকম মন আছে যে তোকে অ্যাভয়েড করে? লুক ওয়াইজ আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্লেসড করে তোকে তৈরি করেছে, সত্যিকারের সুপুরুষ চেহারা বলতে যা বোঝাই তেমনটাই তুই। বিশ্বাস কর, অনেকে অনেক কিছু আমি পাম্পটেও মানে মাঝে মাঝে, তুই আসলেই সুপুরুষ। এত চমৎকার সুপুরুষ হচ্ছে তোর চেহারা। তো ছেলেদের মধ্যে যে কালারটা অনেক বেশি মার্কেটে এখন চলতেছে, উজ্জ্বল শ্যামবর্ণ বা এরকম ব্রাউন কালার, সেটা তোর। ছেলেদের মধ্যে এরকম জ লাইন, এরকম আমরা এখন তো বয়স হয়ে গেছে, চাইলেও তো আমরা এরকম জ লাইন আনতে পারি না, সেটা তো বাই ডিফল্ট তোর। পুরুষদের মধ্যে বডি বিল্ডার বা এরকম স্ট্রাকচার না, এরকম টিম ফিগার, অ্যাথলেটিক ফিগার যেমনটা আশা করা উচিত তেমনটা তোর। আর তোর পার্সোনালিটির মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, সেটা আমি কেন জানি আমার কাছে মনে হয়েছে নেতৃত্বের গুণাবলী। এজন্য অনেকেই তোকে নেতা হিসেবে মেনে নিতে পছন্দ করে বা মেনে নিতে চায়, আর সেটা এনজয় করতে গিয়ে তুই কাছের মানুষকে পর করে দিস। এটাই তোর ভুল। বুঝাতে পারছি না, পারিনি? বল কোন কথাটা বলি না, সবই বলে ফেলেছি।
সবই কি বলে ফেলেছি? জি তাহলে চেয়ারের সাথে জাস্টিস করতেছি, রাইট? সঠিক মানুষ সঠিক চেয়ারে বসে আছে। অবশ্যই। এখান থেকে বের হ, এই অহংকারের জায়গা থেকে বের হ। সত্যিকারে ভালোবাসা মানুষের দেখা পেলে তার যত্ন করতে শিখ, তার পুজো দিতে শিখ, তাকে প্রাণ ভরে ভালোবাসতে শিখ। তোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোয়ালিটি দিয়েছে, লিডারশিপ কোয়ালিটি, তোর লুক অ্যান্ড এভরিথিং, সেটার জন্য গোটা পৃথিবী তোর কাছে হয়তো নত হতেই পারে। ইট ডাজন্ট মিন যে অখ্যাত মানুষটি তোর ঘরে আছে, যে খ্যাত মানুষটি তোর ঘরে আছে, যে জানে না যে তার স্যালোয়ারের সাথে কোন ক্যামিজ ম্যাচ করে কোন জুতা পরতে হয়, সেটাকে পর করে দিতে হবে, সেটাকে আন্ডারমাইন করতে হবে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। বরং উল্টোটা ভাবা উচিত, আমি যদি এত বিখ্যাত হয়ে যাই, মানুষ যদি আমাকে এত প্যাম্পার করে, তাহলে তো আমার জানটা কমপ্লেক্সিটিতে ভুগবে, জটিলতায় ভুগবে। যে তোমাকে মানুষ এত করে, তুমি আমারে বিয়ে করলা কেন? তুমি তো অনেক বিখ্যাত, তুমি তো অনেক দামি, তাহলে আমার মতো মানুষকে বিয়ে করলা কেন? তাই ওর জন্য ওর মতো করে হয়ে, ওর কাছে ছোট হয়ে ওর কাছে বসবি ওইভাবে, যে আমি তোমার জন্যই। ওই শালারা ভুল বুঝে, বুঝছস না, বুঝিস নি? পুরুষ মানে এটাকেই বোঝায়। তুই যদি বাপ হয়ে অনেক বিখ্যাত হয়ে যায়, লাইক বিল গেটস এন্ড অল, বা অনেক বেশি স্মার্টস, যেমন ধর জাস্টিন বিবারের বয়স, তোর জাস্টিন বিবার হয়ে যাস, বা জানকুক যে কি নাম ইসের কোরিয়ান ওই ব্যান্ডের যে সিঙ্গার বা ভোকাল, তার মতো হয়ে যাস, তার মানে কি এই যে ছেলেকে পর করবি? ছেলে যদি খ্যাত থাকে পর করে দিবি? ছেলেকে বলবি যে ইউ আর দ্য বেস্ট? আমাকে মানুষ এরকম করে, তো তাই নিজের মানুষজনকে এভাবে প্যাম্পার করতে হয়। তুই কি বুঝতে পারছিস না পারিস নি? সেখানে তুই সীমারেখা, যেখানে যে একটা লম্বা লাইন টানা লাগে, সেটাতে টানতে পারিস নি। তুই নিজেকে স্টার ভাবতে শুরু করেছিলি, হয় নিজেকে তারেক জিয়া ভেবেছিলি, অথবা শেখ হাসিনার ছেলের নাম কি জয়, এমনটা ভাবতে শুরু করেছিলি। আর এগুলো ভাবতে কি সবচেয়ে কাছের যে মানুষটা, ভালোবাসা মানুষটাকে, সেটাকে পর করে দিয়েছিলি। ঠিক না বেঠিক? 100%। সম্পূর্ণ দোস্ত। যে জিনিসটা অনেক পরিশ্রম, অনেক চেষ্টা, অনেক কষ্টের কারণে অর্জন করেছিলি, জয় করেছিলি, সেই মানুষটার যে নার্চার করা উচিত, সেই মানুষটাকে যেভাবে যত্ন দেওয়া উচিত, সেই যত্নটা করিসনি। সেটার জন্যই সেই মানুষটি তোর পাশে নাই। ইট ডাজন্ট মেক এনি সেন্স। বয়স অনেক কম, সে আছে, ভালো থাকো, কোনোভাবেই কমিউনিকেট করার চেষ্টা করিস না। তোর মধ্যে খুব বাজে একটা জঘন্য জিনিস আছে, সেটা হচ্ছে জেদ। আমাকে ছেড়ে চলে গেলি, তোকে একদিনের জন্য হলো আমার ঘরে নিয়ে এসে দেখবো, করতে যাস না এমন। ওর দোষ নাই বাপ, ওর দোষ নাই, তোর দোষে তুই হারাইছিস। বুঝছিস না, বুঝিস না কথা বলো? আমিও নিজে চাই যে ও ভালো থাক, আমার সাথে যাতে আর কখনো দেখা না হয়। এক্স্যাক্টলি। বিয়ের পর একবার দেখা বলতে, আমি একটা প্রোগ্রাম ছিলাম, আন্টির বাসায় গিয়েছিলাম। হতে পারে কোইন্সিডেন্ট হতে পারে, বাট আমিও আলাপে যাব না, বাট কখনো আর দেখা করিস না। না না না, আমার এই বিষয়ে ওর গল্প শেষ। বাট এটা তো ঠিক যে ওই মেয়েটি তোকে দারুণ একটা শিক্ষা দিয়ে গেছে জীবনে, যে কাছের মানুষকে কিভাবে যত্ন করতে হয়। মেয়েটার কোনো দোষ নাই, তুই যত্ন করলে তোর জন্য গোটা পৃথিবী পর করে দিত, তুই যত্ন করতে পারিসনি। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, কখনো স্যান্ডেল পড়ার বাহানায়, কখনো সাইকেলের চেন ফলার বাহানায় তোর সাহসে কলেজায় কোলানি সোহেল। হাজারো মানুষকে নিয়ে কমিউনিকেশন করেছে, সেই মেয়েটা একসময় নিজে সাহস করে এসে বলেছে যে আমি তোমার হয়ে যেতে চাই, আমি আপনার হয়ে যেতে চাই, কিন্তু কখনো কেউ যেন এটা না জানে। এটা কে সাহস দেখাচ্ছিল? ওই মেয়েটি। এত সাহসী মেয়ে না, কিন্তু তোর ভালোবাসায়, তোর প্রেমের প্রতি তীব্রতায়, তোর প্রতি টানে, তোর প্রতি মহব্বতে এই কাজটা করেছিল। রাইট অর রং? রাইট। এত কিছুর পরে যে মেয়েটিকে পালি, সেই মেয়েটিকে তুই অ্যাভয়েড করেছিস, ইগনোর করেছিস। মেয়েটি দাঁড়িয়ে থেকেছে ঘন্টার পর ঘন্টা, মেয়েটিকে ওয়েট করাইছিস। পুরুষ মানুষ এটা করে, পুরুষ মানুষ দাঁড়িয়ে থাকবে, মেয়ে আসতে পারে দেরিতে, পুরুষ মেয়ে মানুষের পায়ে ময়লা পড়বে, হাত পেতে দেবে, যে হাতে পা রেখে সে তোর রিক্সার পরে বসবে। মেয়ে তো এরকমই নাজুক একটা জিনিস, এরকম সম্মানের জিনিস, এরকম ভালোবাসার জিনিস। মেয়েটা যত খারাপই হোক না কেন, যখন কাউকে ভালোবাসবি, তোর ভালোবাসার একটা দাম আছে না বেটা। মেয়েটা হয়তো খারাপ, ধর কথার কথা, একটা মেয়ে খারাপ, কিন্তু তুই যাকে ভালোবেসে ফেলেছিস, ধর আমি ওই মেয়ের প্রসঙ্গ বাদ দিয়ে আমি চলে গেলাম দৌলত দিয়ে ফেরিঘাট, যেখানে একটা প্রোজ কোয়ার্টার আছে, আমি ভালোবেসে ফেলেছি একটা মেয়েকে প্রোজ কোয়ার্টারে, রাইট? এখন ওই মেয়েটা প্রোজ কোয়ার্টারের প্রজ হোক, বেশ্যাবৃত্তি তার পেশা, এমন একটা মেয়ে, আমি তো ভালোবেসে ফেলেছি, আমার ভালোবাসার দাম কি এত ঠুনকো? ওকে তুমি তো পুতু পুতু করে রাখবো। ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। তুমি এখানে হাত দাও, তারপর এখানে উঠো। তোমার কি কষ্ট হচ্ছে, বসতে প্রবলেম হচ্ছে, প্লিজ আমার এখানে হাত দাও। কি খাবে তুমি? আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি। কেন করব? কারণ
আমি ভালোবেসেছি ওই মেয়েটিকে, ও কি এটা বিষয় না। বিষয় হচ্ছে যে আমার ভালোবাসা ডিজার্ভ করে ফেলেছে এই মেয়েটি, তার জন্য তার জান হাজির। রাইট না রং? রাইট। এটা করতে পারিসনি, করিস এখন। এ দারুণ একটা শিক্ষা দিয়ে গেছে তোর কাছে, পুরো জীবন তোর কাছে পড়ে আছে। এভাবে যত্ন করতে শিখিস যাকে তুই ভালোবাসবি, এভাবে পরম মহব্বতে তাকে আগলে রাখিস যাকে তুই ভবিষ্যতে ভালোবাসবি, এভাবে দারুণ মহব্বত আর রেসপেক্ট তাকে মাথার তাজ বানিয়ে রাখিস যাকে তুই ভালোবাসবি। তোর মতো স্মার্ট ছেলে, তোর মতো লিডারশিপ কোয়ালিটি ছেলে, তোর মতো এরকম ভিশনারি ছেলে, তোর মতো একটা সাহসী ছেলে, এটাই কিন্তু মেয়েরা পছন্দ করে। শুনতে খারাপ লাগুক আর ভালো লাগুক, মেয়েরা হচ্ছে সাহসী, বীর্যের, অসম্ভব রকমের আকাঙ্ক্ষিত একটা জাতি। দুর্বল পুতুপুতু ছেলেদেরকে, পুরুষকে কেউ কোনো মেয়ে পছন্দ করে না, পছন্দ করে তোর মতো ছেলেদেরকে, যারা সাহসী, যারা এরকম চৌকস, যাদের মধ্যে নেতৃত্বের গুণ আছে, এরকম বাঘা বাঘা চেহারা। বুঝছস না বুঝিসনি? সমস্ত কোয়ালিটি তুই ডিজার্ভ করিস তুই। শুধু উদ্দেশ্য একটাই যে তাকে যত্ন করতে শিখ, যাতে ভালোবাসা তোকে ছেড়ে না যায়। রাইট? আর কিছু বলিস নাই মনে হয় এই অনুষ্ঠানটা এইটাই। রাইট? সবকিছু কি ক্লিয়ার করেছে না কিছু বাদ আছে তোর মনে হয়? থাক যেগুলো সবই কি ক্লিয়ার করেছি? এমনটাই কি ব্যাপারটা? হুম। শেষ করছি আজ সবার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আমার তুই আমার পাশে দাঁড়াতো, তুই শালা খুব স্মার্ট। আর আমার জন্য দোয়া কর যে আমার বয়স যতই হোক না, তোর মধ্যে এরকম টন, এটা হবে না এত টোন ফিজিক, আর তোর এই লুক ইজ সো গুড, এরকম জ লাইন। লাইটের কারণে আমাকে হয়তো অনেকেই দেখাচ্ছে, বাট গায়ের কালার ছেলেদের এমনটাই হওয়া উচিত, উজ্জ্বল শ্যামবর্ণ, অদ্ভুত সুন্দর। সিগারেট বিড়ি মনে হয় খাস না, ঠোঁট সে কথা বল, নাকি খাস? না না, আমি হচ্ছে স্পিড, ক্যাং, কোক, ফান্টা এসব খাই। এগুলো খাস না, তোর ঠোঁট এই কথা বলতেছে। শার্প ফিচার, শার্প ফিজিক এন্ড শার্প লুক, আর লিডারশিপ কোয়ালিটি আছে, যেমন তো আমরা দেখলামই। ও এক সময় সভাপতিও ছিল, যেমনটা বলছিল, এটা থাকবে, এটাই স্বাভাবিক। বাট এগুলো করতে গিয়ে নিজের মানুষজনকে ইগনোর করিস না। রাইট? ভালো থাকিস, টেক কেয়ার। অনেক দোয়া। খুব শীঘ্রই আমরা হয়তো সোহেলকে দেখবো যে তার ভালোবাসার মানুষকে নিয়ে দারুণ ভাবে জীবনটাকে বাঁধতেছে। কথা দিলি? তুই তো ফ্রাস্ট্রেটেড হবি না, আমি জানি। রাইট? ইনশাআল্লাহ। ওকে, টেক কেয়ার। একদিন তোর ভালোবাসার গল্প, সফলতার গল্প আমাদের কাছে বলতে আসিস, সেই আশা নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ইও লুক দিব আমরা, ইজ আর আজকের টুডেজ ফ্রেম লাইক দিস। ইয়া, ওকে, টেক কেয়ার। আইসেল সো খুবই 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 চমৎকার একটা গল্প আজকে শুনলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের যিনি গেস্ট ছিলেন সোহেল ভাইকে এবং গুরুকে। অফকোর্স আসলে আমি পুরোটা টাইম মানে মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং শোয়ের মাঝেই যখন সোহেল ভাই বারবার করে বলছিলেন আজকের গেস্ট যে আমি ওয়েট করাতাম, আমি এটা করতাম, বাট আমার সাথে কেন করবে, তখনই আমি আসলে থাকে না পুরো অ্যাটেনশনটা আমি এদিকে দিয়ে রেখেছিলাম। মানে আমি ওয়েট করছিলাম যে গুরু আসলে কখন বলবে যে কোথায় লুপ হোলটা ছিল, কোন লুপ হোলটার কারণে আজকে যখন শোয়ের স্টার্টিং আমাদের গেস্ট এসে বললো যে আমি আমার ভালোবাসা মানুষটাকে সাথে নিয়ে আজকে গল্পটা বলতে চেয়েছিলাম, বাট ভাগ্যের পরিক্রমে বা ভাগ্য এতটাই নির্মম যে ভালোবাসা মানুষটিকে সাথে নিয়ে গল্পটি বলতে পারিনি, ভালোবাসা মানুষের সুন্দর স্মৃতিগুলো নিয়ে গল্পটি বলতে আসলাম। সো এই চমৎকার গল্পের আসলে লুপ হোলটা কোথায় ছিল, আমি পুরোটাই বসে এটা শোনার চেষ্টা করছিলাম। এন্ড যখন গুরু বললো ব্যাপারগুলো, একটা জিনিস খুব বেশি আমার ক্লিক করলো যে ইটস নট অনলি অ্যাবাউট মেয়ে। যখন কাউকে ভালোবাসবেন তখন আসলে ভালোবাসাটাকে, ভালোবাসা মানুষটাকে যত্নে রাখাটা খুব বেশি প্রয়োজন, ভালোবাসাটাকে যত্নে রাখা খুব বেশি প্রয়োজন। দ্যাট উই অল থিঙ্ক দ্যাট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আজকে যারা পুরোটা টাইম আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন। অ্যান্ড আজকের মতো শো র্যাপ করবো। রাজের আছে আমাদের সঙ্গে জয়েন করে, হৃদয় আছে, সাব্বির আছে, আরিয়ান আছে, অনেকেই ছিল কানেক্টেড হয়ে। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি ভালোবাসা আপনার জন্য। বাট আপনাকে বলতে চাচ্ছি, আপনার যদি কোনো ভালোবাসা গল্প থেকে থাকে অফকোর্স আমাদেরকে পাঠাতে পারেন ভালোবাসার বাংলাদেশে ঢাকা FM 90.4 পাঠানোর ওয়ে হচ্ছে আপনার সেলফোনের টেক্সট অপশন চলে যাবেন, গিয়ে টাইপ করবেন GURU গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেন 16260 এই নম্বরে। এবং চাইলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ঢাকা FM এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, দ্যাট ইজ 01841904904। এখানে গিয়ে ভালোবাসা গল্পটি ছোট্ট করে সামারাইজ করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন, কিংবা আপনি চাইলে আমাদের ঢাকা FM এর অফিসিয়াল ফেসবুক পেজেও কিন্তু আপনার ভালোবাসা গল্পটি ইনবক্স করতে পারেন, ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে। সো ইয়েস, অন দ্যাট বিউটিফুল নোট আজকের মতো শোটা র্যাপ করবো।
আগামী থার্সডে অঙ্গন আবার চলে আসবে একদম শার্প 11টায় ভালোবাসার বাংলাদেশ নিয়ে। আমাদের মাঝে আমাদের একজন গেস্ট থাকবে, আপনাদের মধ্যে থেকে একজন গেস্ট থাকবে, এবং যাকে ছাড়া পুরো ভালোবাসার বাংলাদেশ এই ক্যানভাসটি ইনকমপ্লিট। গুরু আমাদের সঙ্গে থাকবে। ততক্ষণ পর্যন্ত ইউ গাইজ স্টে সেফ, স্টে হ্যাপি, অ্যান্ড ইয়েস মোস্ট ইম্পর্টেন্টলি কিপ লিসনিং ঢাকা FM 90.4, and right now this is me Angon Faria signing up for today. Take care, bye bye.